ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝেন বলেন? ইনফরমেশন রাখার একটা পার্মানেন্ট সলিউশন। ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টারপ্রিটেশন অফ বলেন। ইনফরমেশন ডাটাকে অর্গানাইজ করে সুন্দরভাবে ডাটাকে সাজায় যা বলার বিষয় থাকে। আচ্ছা পরে দিয়ে দিচ্ছি ক্লাসের ভিতরে প্লিজ কেউ আসে না, মানে এটা কমিউনিকেশন ইয়া করে। পরে লেটেড যা লেখা লিখে দিও। বলেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ সফটওয়্যার। হ্যাঁ, এখানে ডাটাগুলো রো এবং কলাম ওয়াইজ আকার সাজানো থাকে সুশৃঙ্খলভাবে। ওকে, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, মানে যারা যে ফিডব্যাক দিচ্ছেন সবাই ঠিকই আছে। হ্যাঁ, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি আপনার ডাটাগুলোকে কিভাবে অর্গানাইজ করবেন বা ম্যানেজ করবেন। যদি এগুলো খুব পুস্তকে শোনায়, মানে আমরা এগুলো শুধু শুনে আসতেছি, যে বই থেকে শুনে আসতেছি, বাট ইমপ্লিমেন্টেশন লেভেলে আসলে এটা কিভাবে কাজ করে বা আসলে কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার। অলরেডি আপনারা যেই ধরনের সিস্টেমে কাজ করছেন সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করছেন, কনসোল অ্যাপ্লিকেশনে কাজ করছেন, তাই না? তারপর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করছেন। এখন কনসোল অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই সকল ক্ষেত্রে আপনারা ডাটাবেস স্টোর করছেন কিভাবে? ডাটা স্টোর করছেন কিভাবে? ভেরিয়েবলে রাখছেন। ভেরিয়েবল আলটিমেটলি র‍্যামে রাখা হয়েছে। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে যে এই ডাটাটা হারায় যাচ্ছে কখন? যদি আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিই, তাই না? এবং ডাটা যদি আমি চাই যে অ্যাপ্লিকেশন ক্লোজ করেও ডাটা থাকুক, সেক্ষেত্রে একটা ওয়ে আছে যে ফাইলে ডাটা ম্যানেজ করা, তাই না? ফাইলে ডাটা ম্যানেজ করা গেলে কিছুটা ডাটা পারসিস্টেন্সি থাকে, বাট প্রবলেম তখন হয় যদি আপনি এই ডাটার ভলিউমটা বেড়ে যায়, অনেক ডাটা, অনেক ধরনের ডাটা, ডাইভার্সিটি ডাটা চলে আসে। তখন যে প্রবলেমটা হচ্ছে যে এই ডাটাগুলোকে ট্র্যাক করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার কোয়ারি অনুযায়ী ডাটা পাচ্ছেন না ফাইলে যদি এইভাবে আলাদা করে ম্যানেজ করেন। সো আলটিমেটলি একটা প্রয়োজন ফিল হচ্ছিল যে স্ট্রাকচার ডাটাগুলোকে আমি স্ট্রাকচারড ওয়েতে রাখবো এবং স্ট্রাকচারড ওয়েতে ডাটাগুলোকে রিট্রাইভ করবো। ঠিক ওই মানে নিড থেকে আসলে আসছে RDBMS, অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আমার আসলে আজকে ক্লাসের গোল এইটা না যে RDBMS অর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টারনালি কিভাবে মেকানাইজ হয়, সে কিভাবে ডাটা আমাকে রিট্রাইভ করে দেখাচ্ছে, তার ইন্টারনাল মেকানিজম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে তৈরি হচ্ছে, আমার এটা গোল না। আমি খুবই ক্লিয়ার এবং কনসাইজ কথাটা বলতেছি। আমার আজকে ক্লাসের গোল যেটা সেটা হচ্ছে যে আপনি যখন সফটওয়্যার ডেভেলপ করবেন তখন একটা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে চান, ডাটা রিট্রাইভ করতে চান, ডাটা আপডেট করতে চান, ডাটা ডিলিট করতে চান, এই অপারেশনগুলো কিভাবে আপনি করবেন এই ট্র্যাকে আপনাকে তুলে দেওয়া। ওকে, সো বেসিক্যালি আমার গোলটা বা ফোকাসটা থাকবে ওইদিকেই। আজকে যে জিনিসগুলো আমরা দেখবো সেটা হচ্ছে আপনি কিভাবে কোয়ারি লিখবেন, ডাটাবেসে কোয়ারি কিভাবে লিখবেন বা কোয়ারির ভ্যারিয়েশন কি কি হতে পারে। তারপর হচ্ছে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে কিভাবে SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে কোয়ারিগুলো লিখবেন বা ডাটাবেসে টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন। এবং আলটিমেটলি যেটা দেখবো সেটা হচ্ছে একটা ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি ডাটা ইনসার্ট করবেন। আজকের গোল হচ্ছে এইটুকুই। ওকে, সো প্রাইমারি পোরশনে যদি আমি আসি, আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করছেন বা মোটামুটি এই সম্পর্কে আপনারা জানেন। সেটা হচ্ছে যে আসলে একটা অবজেক্ট বলতে কি বোঝায়, একটা সিস্টেমে একটা অবজেক্ট আসলে কি ভূমিকা পালন করে, বা আমরা কেন একটা অবজেক্ট আইডেন্টিফাই করি। ক্লাসকে রিপ্রেজেন্ট করে, বাট ওয়াই ক্লাস? আমরা কেন একটা ক্লাস ডিফাইন করি? বারবার ইউজ করার জন্য। আমি একটু মানে আমি যে কারণে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আমি বললাম যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি থাকে? মানে এগুলো কিন্তু চলে আসছে। স্টুডেন্ট আপনি কিন্তু বলতেছেন না রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আপনি কিন্তু বলতেছেন না যে কোর্স নেম থাকে, এগুলো কিন্তু আপনি বলতেছেন। আপনি কি বলতেছেন? স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স, আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট পোরশনগুলোকে আপনি সামনে নিয়ে আসতেছেন। সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এগুলোকে বলা হয় আসলে এক একটা এন্টিটি, সরি অবজেক্ট। ডাটাবেস সিস্টেমে এটাকে বলা হয় এক একটা এন্টিটি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি যে সকল জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো আমি যদি বলি যে আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে স্টুডেন্ট আছে, সো
সো আমি স্টুডেন্টকে বলতেছি আসলে একটা এন্টিটি, এবং আপনার ওই যে অবজেক্ট এন্ড কনসেপ্টের ভাষা যেটাকে আপনারা অবজেক্ট বলেন। স্টুডেন্টের কি কি থাকতে পারে? নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, আরো অনেক কিছু থাকতে পারে। এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, যেটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ভাষায় কি চেনেন? অ্যাজ এ প্রপার্টি, তাই না? ডেটাবেজের ভাষায় এন্টিটি, এটা আসলে বলা হয় অ্যাট্রিবিউট। মোটামুটি এই কনসেপ্ট মানে তারা হচ্ছে ম্যাপিং করে, ম্যাচিং করে। সো ডেটাবেজে যে ডাটাটা আমরা বলতেছি স্ট্রাকচারড ওয়েতে থাকে, এই স্ট্রাকচারড ডাটা আসলে থাকে কিভাবে? রো এবং কলাম ওয়াইজ, তাই না? সো রো এবং কলাম ওয়াইজ যখন ডাটা থাকে সেটাকে আসলে আমরা বলতেছি টেবিল। এবং টেবিলে যেই একটা রো, এই রো গুলাকে বলা হচ্ছে কালেকশন অফ কলামস, তাই না? এবং এগুলাকে বলা হয় একটা রেকর্ড। আমি জাস্ট ওই আপনাদের ওই কনসেপ্টগুলোকে আবার একটু রিম্যাপ করাচ্ছি, এছাড়া আর কিছু না। মানে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, আমি কিছুই চাচ্ছি না, আমি জাস্ট রিম্যাপ করাচ্ছি। সো আমরা একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমাদের যে ডাটাবেজ ইঞ্জিন আছে, সেই ডাটাবেজ ইঞ্জিনে কি থাকে? ডাটাবেজ থাকে, ডাটাবেজের আন্ডারে টেবিল থাকে। সো ডাটাবেজের আন্ডারে অনেকগুলো টেবিল থাকতে পারে, এবং ডাটাবেজের সাথে বা টেবিলের সাথে যখন আমরা কমিউনিকেট করতেছি, তখন কমিউনিকেট করতেছি এটা ল্যাঙ্গুয়েজের থ্রুতে। সেই ল্যাঙ্গুয়েজটার নাম কি? এসকিউএল। কেন সি শার্প নয়, বা কেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কমিউনিকেট করি না? কেন এসকিউএল দিয়ে? এখন স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে জিজ্ঞাসা মানে মানে স্ট্রাকচার অনুযায়ী মানে এটা আমরা নিয়ে আসতে পারি, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে, কিন্তু এইভাবে হিসাবে পাই না। সিস্টেম দিয়ে কিন্তু করা যায়। লিংক আছে, এখন লিংক অ্যাড হইছে, স্ট্রাকচারালি আপনি কোয়ারি করতে পারেন। দ্য কোশ্চেন ইজ নট মানে সি শার্প পারে না। দ্য কোশ্চেন ইজ আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি ধরেন ইংলিশ ভাষা বোঝেন, কিন্তু আপনি কি ফ্রেঞ্চ ভাষা বোঝেন? বা ধরেন ডিউস ভাষা অনেকে শিখতেছেন, মানে জার্মানি ভাষা। সো অনেকে মানে হয়তো ফ্রেঞ্চ ভাষা ম্যাক্সিমামই আপনারা জানেন না। এখন কেউ কোনো ফ্রান্সের কেউ যদি আপনার সাথে এসে ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বলা শুরু করে, এবং আপনি যদি তার সাথে বাংলা ভাষায় কথাবার্তা বলা শুরু করেন, কেউ কারো কথা বুঝতে পারবে না। ডাটাবেজ ইঞ্জিন আসলে এরকম। আপনি যদি ডাটাবেজ ইঞ্জিনের সাথে কোনো কমিউনিকেট করতে চান, তার সাথে আপনি সি শার্পের ভাষায় কথা বলে সে বুঝবে না, সে আসলে এসকিউএল এর ভাষায় কথা বললে বুঝতে পারে শুধু। তো ডাটাবেজ ইঞ্জিনের বোঝার ক্ষমতা শুধুমাত্র এসকিউএল ভাষা কেন্দ্রিক। এই কারণে আসলে আমাদেরকে এসকিউএল শিখতে হয়। এবং এসকিউএল এর ব্যাপারটা হচ্ছে, এসকিউএল এর কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এটা আসলে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ মানে এটা আপনি মানে সিনট্যাক্স বা কোয়ারিগুলো দেখলে আপনার কাছে মনে হবে আপনি ইংলিশ সেন্টেন্স পড়তেছেন, একদম সহজ। এবং এই জন্যই এর ক্ষেত্রে খুব লার্নিং কার্ভ নাই। মানে লার্নিং করতে খুব বেশি আপনার পরিশ্রম বা খুব বেশি সময়ও যাবে না। জাস্ট আপনি 1-2 মিনিটের ভিতরে দেখা গেল যে এসকিউএল এর কোয়ারি বুঝে ফেলতেছেন। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডাটাবেজের মানে ডাটাবেজ বুঝতেই পারে শুধুমাত্র এসকিউএল, যে কারণে আমরা এসকিউএল এ আসলে কোয়ারিগুলো করতেছি। সো প্রাইমারিলি আমার ফোকাস হচ্ছে যে এই এসকিউএল কোয়ারি একটু এক্সপ্লোর করে দেখা। সেজন্য আমি যেখানে যাব সেটা হচ্ছে সরি W3 স্কুল সাইটে যাচ্ছি, লার্ন স্কিল সেকশনে। এখন এই যে আমি যে কথাটা বললাম যে ডাটাবেজে কমিউনিকেশন আসলে কয় ধরনের হতে পারে, আপনারা সবাই এটা শুনছেন হয়তো। ক্রুড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। 4 ধরনের কমিউনিকেশন আপনি ডাটাবেজের সাথে করতে চাইতে পারেন। ডাটাবেজে কোনো কিছু রাখতে চান, ডাটাবেজ থেকে কোনো কিছু রিট্রাইভ করতে চান,
ডাটাবেসে কোনো কিছু আপডেট করতে চান অথবা ডাটাবেস থেকে কোনো কিছু মুছে ফেলতে চান, এই চার ধরনের কমিউনিকেশন আপনি করতে পারেন ডাটাবেস থেকে। সো আমি একটু শব্দটাকে বলতেছি কমিউনিকেশন, বাট রিয়েল ওয়ার্ড যেটা ইউজ করেন সেটা হচ্ছে অপারেশন। সো ডাটাবেসে চার ধরনের অপারেশন আপনি করতে চাইতে পারেন। ডিএমএল যেটা সো ডিএমএ ওইগুলো আবার ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল যেটা বলতেছেন ওটা অ্যানাদার ইস্যু, অ্যানাদার থিং। ডাটা স্কিমা ল্যাঙ্গুয়েজ, ডিএসএল। সো আমি ওইদিকে যাচ্ছি না বা ওইদিকে আমার গোলও নাই, এবং জিনিসটাকে খুব ভারবার্তি পর্যায়ে নেওয়ার আমার খুব ইচ্ছা নাই। যতটুকু সিম্পলিফাই ততটুকু লাইট ওয়েট রাখা যায়। আচ্ছা, সো ক্রুড অপারেশনের ক্ষেত্রে মানে আমি যেটা বললাম যে এই জিনিসটাকে এক্সপ্লোর করা আমার ইচ্ছা, কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলা এক্সপ্লোর করা হচ্ছে আমার ইচ্ছা। সো প্রাইমারিলি আপনি ডাটাবেসে ডাটা ধরেন আছে, অলরেডি আছে, এখন সেই ডাটাগুলো আপনি দেখতে চান, কিভাবে দেখবেন? সেইটার ক্ষেত্রে এসকিউএল এর ক্ষেত্রে যেই কোয়ারি পোরশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এসকিউএল সিলেক্ট। সো আপনি যদি সিলেক্টের কোয়ারির ধরন দেখেন, দেখবেন যে আমি একটু আসি, এসকিউএল সিলেক্ট করতেছি। আপনারাও চাইলে দেখতে পারেন, মানে এই সাইটটা বেশ সুন্দরভাবে সবকিছু এক্সপ্লোর করানো আছে। সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এসকিউএল সিলেক্ট সিনট্যাক্স এরিয়ায় দেখেন আমি প্রথমে এটাকে ফোকাস করতেছি। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। টেবিল যেটা আমি বলছিলাম যে একটা আসলে এন্টিটিকে টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? অর্থাৎ আমার স্টুডেন্ট এন্টিটি ছিল, আলাদাভাবে যাকে আইডেন্টিফাই করা হচ্ছে। তো কেন আলাদা আলাদা টেবিল রাখা হয়? যাতে আমি ডাটাগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ডাম্প করতে পারি। ব্যাপারটা এরকম যে আপনি যদি স্টুডেন্ট আলাদা একটা এন্টিটি আইডেন্টিফাই করেন, তার মানে স্টুডেন্টের যত ধরনের স্টুডেন্ট আছে তার ডাটাগুলো আপনি স্টুডেন্ট টেবিলে রাখতে চাবেন। যদি কোর্স আলাদা আইডেন্টিফাই করতে চান তাহলে কোর্স যত ধরনের আছে সব কোর্স টেবিলে রাখতে চাবেন। আলটিমেটলি শুধুমাত্র এই যে আলাদা আলাদা রাখলেই তো আসলে কাজ হচ্ছে না, জিনিসগুলোকে সেপারেটলি রাখলেই কাজ হচ্ছে না, এগুলোর ভিতরে আবার কমিউনিকেশন করাইতে হয়, রিলেশন করাইতে হয়। এই জন্য আসলে এটার নাম হচ্ছে RDBMS, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে একটা সাথে রিলেশনও তৈরি করা যায় আবার ডাটাগুলো স্ট্রাকচারালি রাখা যায়। সো টেবিল হচ্ছে ওই জিনিস, রো এবং কলাম ওয়াইজ যে জিনিসটা থাকতেছে। সো কোন একটা টেবিলে রো এবং কলাম ওয়াইজ আপনার ডাটা রাখা আছে, সেটা আপনি রিট্রাইভ করতে অলমোস্ট সবাই মনে হয় এগুলো জানেন। তারপর আমি জাস্ট স্লোলি আগাচ্ছি। সো সিলেক্ট অল ফ্রম টেবিল, স্টার ফ্রম টেবিল নেম, এটাকে উচ্চারণ করে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, তাই না? যে আমি পড়েই বুঝতে পারতেছি আসলে এখানে বোঝাচ্ছে যে আমি টেবিলে যা আছে সব সিলেক্ট করতে চাই। আমার এখানে একটা ডেমো ডাটাবেস আছে। ডেমো ডাটাবেসটা হচ্ছে এইখানে দেখেন ডাটাগুলো আছে, কলাম আকারেই রাখা আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। এটা হচ্ছে আমার কাস্টমার, এই ডাটাগুলো আছে এবং এই টেবিলটার নাম দেওয়া হচ্ছে কাস্টমারস টেবিল। এখন কাস্টমারস টেবিলে যা আছে আমি সেগুলো সিলেক্ট করতে চাই। কিভাবে সিলেক্ট করব? Select all from customer tab. সো আমরা একটু দেখি, জাস্ট এটা রান করি। এখনো লোড হয় নাই। আমার হিস্ট্রিটা আগে ক্লোজ করতে হবে, কারণ আমি একবার ডিলিট করে দিয়েছি এই ডাটাগুলো। ওকে, সো এখানে দেখতে পাবেন যে 91টা ডাটা আসছে এবং ওই কাস্টমার টেবিল থেকে আসছে। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স অর সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, সেক্ষেত্রে এই যে ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে, তাই না? 91টা ডাটা আসছে। কিভাবে বুঝলাম? এই যে নাম্বার অফ রেকর্ডস 91 দেখাচ্ছে। এখানে ওই W3 স্কুলের ডেমো ডাটাবেস আছে, আপনি এখানে যে কোনো ধরনের কোয়ারি চালাইলে সেই অনুযায়ী সেটা রেসপন্স করে এবং দেখবেন যে টেবিলে সেই ধরনের ডাটা রিফ্লেক্ট করতেছে, একটা রিয়েল ডাটাবেসের মতো এটা কাজ করতেছে। এখানে অনেকগুলো টেবিল আছে W3 স্কুলসের। এখানে আমরা যখন অন্য কোয়ারি চালাবো এখানে স্ট্যাটিস্টিক্স এই যে এখানে আছে দেখেন, কাস্টমার্স টেবিল আছে, ক্যাটাগরি আছে, এমপ্লয়িজ আছে, অর্ডার ডিটেইলস আছে, অর্ডার আছে, প্রোডাক্টস, অনেকগুলো টেবিল আছে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেক অপারেশন চালায় বুঝে শুনে কাজ করতে পারবেন। আজকে ক্লাসের পরে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন কোয়ারি সম্পর্কে, তখন এখান থেকে আপনি আপনার মতো ম্যানিপুলেট করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন
এটা গেল সিলেক্টের এক ধরনের রূপ। আরেক ধরনের রূপ কি হতে পারে যে আমি আসলে সব দেখতে চাই না, সিলেক্ট অল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সবগুলা কলাম, হ্যাঁ, কিন্তু আমি ধরেন সব দেখতে চাই না, আমি আসলে কিছু স্পেসিফিক কলাম চাই, সেক্ষেত্রে all কেটে জাস্ট কলামগুলোর নাম বলে দেন। সিলেক্ট কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, তাই না? আমি জাস্ট এই তিনটে আপাতত নেই, হ্যাঁ, তাহলে আমি কি বলতে চাই, সিলেক্ট কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস ফ্রম কাস্টমার্স, রান করলাম, জাস্ট এই তিনটার ডাটা আসতেছে। সিলেক্টের এই দুইটা মানে ভ্যারিয়েশন থাকতে পারে, জাস্ট আপনি কিছু কলাম স্পেসিফিক সিলেক্ট করতে চাইতে পারেন অথবা সব চাইতে পারেন। এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি সিলেক্ট ক্যাপিটাল ফর্মে লিখছি, ফ্রমও ক্যাপিটাল ফর্মে লিখছি। এসকিউএল কিন্তু কেস সেনসিটিভ না, না কেস ইনসেনসিটিভ, মানে কি যে আপনি ছোট হাতের দিলে সে যে কোনো ফর্মে দিলেই এস বড় হাতের, ই ছোট হাতের, এল বড় হাতের, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন, সে আইডেন্টিফাই করতে পারে। বাট আমরা এখানে তাও ক্যাপিটাল ফর্মে দিছি, আসলে এটা একটু কনভেনশন মেইনটেইন করার জন্য, নেমিং কনভেনশন, হিউম্যানিটেবল ইনশিওর করার জন্য, এছাড়া আর কিছু না। হ্যাঁ, আর ইভেন এই কলামগুলোর নামও ছোট বড় হইলেও সে অনেক সময় আপত্তি করে না, অনেক সময় করে, এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করতে পারে। ওকে, আর এখন আমি যে প্রশ্নটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনি তো এখানে 91টা ডাটা দেখতে পাচ্ছেন, সিলেক্ট যেহেতু ফ্রম কাস্টমার্স করছেন, এর মানে হচ্ছে যখন আপনি ওই কোয়ারিটা চালাবেন সে সবগুলো ডাটা নিয়ে আসবে ডেটাবেস থেকে। কিন্তু আপনি কোন একটা কন্ডিশনের উপর বেস করে ডাটা দেখতে চাইতে পারেন, যেমন যে সকল কাস্টমার এর সিটি হচ্ছে বা কান্ট্রি হচ্ছে জার্মানি, তাদেরকে আমি চাই, বা যে সকল কাস্টমারের সিটি হচ্ছে হ্যামবার্গ, তাদেরকে চাই, তাই না? ইয়া আপনার কন্ডিশন থাকতে পারে, যে সকল কাস্টমারের আইডি হচ্ছে 10 থেকে বেশি, তাদেরকে চাই, অনেক ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে। সো কিভাবে আমি ওই পার্টিকুলার লজিকের উপর বেস করে ওই সকল কাস্টমারকে রিট্র্যাক্ট করে নিয়ে আসবো, তখন আর দিতে হবে। সেক্ষেত্রে যেই লজিকটা কাজ করে সেটা হচ্ছে এসকিউএল ওয়্যার। ওয়্যারের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকটা সিলেক্ট কোয়ারির মতোই, বা সিলেক্ট কোয়ারির সাথে ওয়্যারটা জাস্ট থাকে। ওয়্যারে আপনি যে কন্ডিশনটা লিখবেন, ওয়্যার পার্টে যে কন্ডিশনটা লিখবেন, আপনার ডাটাবেজে যেই সকল ডাটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে সেই সকল ডাটাই জাস্ট আসবে, ঠিক আছে? ইফ কন্ডিশনের মতোই অনেকটা ইফ কন্ডিশনের মতোই। হ্যাঁ, ইফেও তো আসলে বুলিয়ান এক্সপ্রেশন থাকে, হ্যাঁ। লজিক্যাল ডিডাকশন থাকে, এখানেও তাই। হ্যাঁ, মানে আপনি ওয়্যার পার্টে যাই লিখবেন সেই সকল মানে সেই কন্ডিশন যে সকল ডাটাকে স্যাটিসফাই করে সেই সকল ডাটা আসবে। সো আমরা যদি এখানে কিছু এক্সাম্পল দেখি, যেমন সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স ওয়্যার কান্ট্রি ইকুয়াল টু মেক্সিকো। সো মেক্সিকো যাদের আছে, আমি যদি ডাটা দেখি আমার কান্ট্রি বলে কিন্তু একটা এরিয়া আছে, ডান পাশে এই কান্ট্রি, তাই না? সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স ওয়্যার কান্ট্রি ইকুয়াল টু মেক্সিকো, আমি জাস্ট রান করতেছি। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড আসছে 5টা এবং সবার কান্ট্রি কে মেক্সিকো। আমি যদি এটা না দিয়ে এভাবে দেই যে কাস্টমার আইডি যাদের হচ্ছে 10 থেকে বেশি, সো 11 থেকে দেখেন বাকি 81টা ডাটা চলে আসছে। যদি এমন হয় যে আপনি বিটুইন রাখতে চান, যেগুলো 10 থেকে বড় এবং 20-এর ছোট, ধরেন 20 এর ছোট, সো এই যে এন্ড, এটা আপনারা সি শার্পে লেখেন এম্পারসেন্ড সাইন দিয়ে, ডাবল এম্পারসেন্ড, বাট এই ক্ষেত্রে আপনাকে এইভাবে লিখতে হবে এ এন্ড এন্ড, অথবা অল লিখতে গেলে ও আর অল, লজিক সবই সেম, বাট পার্থক্য হচ্ছে জাস্ট সিনট্যাক্সে। ওকে, আমি রান করলাম, এখানে দেখেন 11 থেকে 19 পর্যন্ত আসছে।
সো যদি ডাটা ফিল্টারিং করতে চান, আপনার মিলিয়নস অফ ডাটা থেকে কিছু পোর্শন ডাটা নিয়ে আসতে চান, ডাটা ফিল্টারিং করতে চান, সেক্ষেত্রে আসলে ফিল্টার হিসেবে কাজ করে এই ওয়্যার। ওকে, সো আমরা এখন যে প্রশ্নটা দেখলাম ক্রুডের, সেটা হচ্ছে রিড অপারেশনটা। ঠিক আছে, রিডের আরো অনেক প্রশ্ন আছে, আমি এখন ওদিকে যাচ্ছি না। যেমন রিলেশনাল ক্ষেত্রে জয়েনিং কিভাবে করবেন, এগুলো আস্তে আস্তে আমাদের আসলে আসবে, মানে এটা অন ডিমান্ড বেসিস অন নিড বেসিস আমরা সেগুলো আলোচনা করব। এখন আপাতত আমাদের কাছে একটা টেবিল আছে, সেই টেবিল থেকে ডাটা কিভাবে রিট্রাইভ করতে পারি, ওয়ে হচ্ছে এই যে সিলেক্ট এবং ওয়্যার। ফাইন, দেন নেক্সট প্রশ্নে আগাই। সেটা হচ্ছে যে ডাটা তো রিড করলাম, বাট আমার ডাটা তো আগে ইনসার্ট করাইতে হবে, তারপর তো ডাটা রিডের প্রশ্ন আসে। সো কিভাবে আমি ডাটা ইনসার্ট করাবো? সেক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু যেটা করে, সিনট্যাক্স দেখেন প্রথমে দুই ধরনের সিনট্যাক্স আছে এখানে। এক ধরনের সিনট্যাক্স হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 ডট ডট ডট। এর মানে হচ্ছে আপনার কোন একটা টেবিল আছে, টেবিলে কলাম না দিলে কলাম আছে, তাই না? এখন আপনি যখন এইভাবে লিখতেছেন, যেমন আমাদের ক্ষেত্রে কি আছে, টেবিল নেম কাস্টমার্স, সো ইনসার্ট ইনটু কাস্টমার্স ভ্যালুস সেকশনে আপনি এখন আপনি কি করতে যাচ্ছেন, ইনসার্ট করতে যাচ্ছেন, তার মানে একটা রো ইনসার্ট করতে যাচ্ছেন। সো কাস্টমার্স টেবিলে একটা রো ইনসার্ট করতে গেলে আপনাকে কলামগুলোর ভ্যালু বলে দিতে হবে। আপনি তো বলে দেন নাই কোন কোন কলামে আপনি ইনসার্ট করবেন, বলছেন? যদি না বলে থাকেন তার মানে সবগুলো কলামকে আপনি ইনসার্ট করতেছেন, আপনি বুঝাতে যাচ্ছেন যে সবগুলো কলামে আমি ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি। যদি একটা কলাম মিস হয় তাহলে সেক্ষেত্রে ডাটাবেস বলবে যে আপনি যতগুলো কলাম আছে সেই অনুযায়ী নাম্বার, আপনার কলাম নাম্বার স্পেসিফাই অনুযায়ী আপনি ভ্যালু দেন নাই। দেখবেন অনেকের ক্ষেত্রে এররটা আসবে, আপনি যখন প্র্যাকটিস করবেন যে এরকম একটা এরর দেয় যে কলাম স্পেসিফাইড অর নাম্বার স্পেসিফাইড ইজ নট মিসম্যাচ, এরকম টাইপের একটা দেয়। সেক্ষেত্রে আপনার যতগুলো কলাম আছে সবগুলো কলামের সাথে স্যাটিসফাই করতে হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে অর্ডারিং। যদি আপনি কলামের উল্লেখ না করে দেন, যেটা আপনার সেকেন্ড এক্সাম্পলে যে এখানে আছে, সেকেন্ড এক্সাম্পলে আছে যে কলামের অর্ডার উল্লেখ করে দেওয়া আছে, যদি কলাম অর্ডারিং উল্লেখ না করা থাকে, অর্থাৎ শুধু টেবিল নেম দেন ইনসার্ট ইনটু কাস্টমার্স, তাহলে অরিজিনালি আপনার ডাটাবেস ডিজাইনে যেভাবে কলামগুলো সাজানো আছে ঠিক সেম সিকোয়েন্সে এই ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 এগুলো দিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। কারো যদি কোনো কনফিউশন হয় অবশ্যই আমাকে মানে কোশ্চেন করবেন, মানে এটা ভাবার কোনো কারণ নাই যে অন্য কেউ কিছু মনে করে কিনা। আমার কথা বুঝতে পারছেন? আমাকে থামাই দিয়ে কোশ্চেন করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি এমন হয় যে কিছু মানে Specific স্পেসিফিক কলামের ক্ষেত্রে আপনি ডাটা ইনসার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কলামগুলো এক্সপ্লিসিটলি বলে দিচ্ছেন। এই যে অর্ডারিং এ আপনি কলামগুলো বলে দিচ্ছেন, সেই অর্ডারিং এ আপনি ভ্যালুগুলা তাকে দিয়ে দিবেন। এখানে অরিজিনাল ডিজাইনে কি কলাম অর্ডারিং আছে সেটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আপনি এখানে কি কলাম অর্ডারিং করছেন সেই অনুযায়ী আপনি ভ্যালুগুলো বলে দিবেন। ওকে, সো এই দুই ধরনের আসলে ইনসার্ট কোয়েরি আছে, জাস্ট আমরা একটু দেখি। এখানে দেখেন উল্লেখ যেটা আছে ইনসার্ট ইনটু কাস্টমার্স, যেটা আমাদের সেকেন্ড एग्जांपल ছিল, সেই সেকেন্ড एग्जांपल ওয়াইজ একটা एग्जांपल আছে, যেমন ইনসার্ট ইনটু কাস্টমার্স, দেন সে কলামগুলো জাস্ট এখানে উল্লেখ করছে। এটা কিন্তু ভ্যালু সেকশন, অনেকে ভুল করে থাকেন যেটা, সেটা হচ্ছে যে ভ্যালুর পরেও ফার্স্ট ব্র্যাকেট আছে, সেখানে ভ্যালুগুলো বলে দিতে হয়, আবার টেবিল নেমের পরেও ফার্স্ট ব্র্যাকেট আছে, সেখানে কলামগুলো বলে দিতে হয়। অনেকে ভুল করেন যেটা প্রথমেই টেবিল নেম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভ্যালু দেওয়া শুরু করে দেন। সো এখানে একটু খেয়াল রাখতে হবে, পার্থক্য আছে। টেবিল নেমের পরে যদি আপনি উল্লেখ করেন তাহলে আপনি দিচ্ছেন কলাম নেম, এবং এখানে আরেকটা খেয়াল করার বিষয় আছে, এখানে কোনো সিঙ্গেল কোটেশন নাই, দুইটার পাশে কোনো সিঙ্গেল কোটেশন নাই। কলাম আর ভ্যালুকে আমি একসাথে করে দিতে পারবো একটা একটা করে? না, মানে আপনি চাচ্ছেন যে কলাম ইকুয়াল টু ভ্যালু এইভাবে দেখাই দিবেন, না এটা সম্ভব না। তাহলে আলাদা আগে আমাকে কলামগুলো দেখাতে হবে, দেন হ্যাঁ, এইভাবে যদি আপনি চান, আপনি যদি মনে করেন আমি এই ফরম্যাটে চাই না আমি এই ফরম্যাটে চাই, দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই ফরম্যাটে উল্লেখ করে দেন, অর্থাৎ কলামগুলো এক্সপ্লিসিটলি বলে দেন, তাহলে আপনি সেই অনুযায়ী ভ্যালুগুলো বলে দিবেন। বুঝা যাচ্ছে? আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল কোটেশন দেওয়া সব, এবং যেহেতু এগুলো টেক্সট ডাটাবেজে টেক্সট হিসেবে আছে, টেক্সট হিসেবে ডাটাবেজে যে জিনিসগুলোই আছে সেগুলোকে অবশ্যই 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 আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়ে উল্লেখ করতে হবে, দ্যাটস মাস্ট। কারণ এটা আসলে সিনট্যাক্সের পার্ট। যদি আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো টেক্সট ভ্যালুকে না রিপ্রেজেন্ট করেন, ডাটাবেস সেটাকে অ্যাকসেপ্ট করবে না।
হচ্ছে এক্সেপশন থ্রো করবে ডাটাবেস ইঞ্জিন থেকে। ডাবল স্ট্রিং দিলে নেবে না। ডাবল স্ট্রিং দিলে আমি টেস্ট করে দেখি নাই, দেখতে পারেন, দেখি না না। এটা ডাবল স্ট্রিং দিলে অনেক সময় নেয়, অনেক সময় নেয়, আমি জানি না। বলেন। মানে যদি কোনো ভ্যালু মানে অ্যাসাইন করতে না চাই সেক্ষেত্রে কি নাল দিতে হবে? নাল দিতে হবে না। আপনি যদি মনে করেন আপনি ভ্যালু অ্যাসাইন করতে চান না, আপনি এই যে প্রজেকশন এরিয়া, এটা তো আপনার প্রজেকশন এরিয়া, আপনি কতটুকু ভ্যালু অ্যাসাইন করতে চান, এখানে আমি কলামটা দিলামই না। আপনি কলামটা উল্লেখ করলেন না, তাহলে ওইটা যদি নালেবল হয়, এখন একটা ব্যাপার আছে যদি আপনি নাল দিতে চান বাট ওই কলামটা নালেবল না, নাল সে নিবে না, তাহলে তো আপনি দিতে পারবেন না তাকে। এখানে কিন্তু সেট করার ইস্যু আছে, আমি ওইটা পরবর্তীতে আসবে যে একটা কলাম নাল অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা আপনি সেট করার অপশন আছে। আপনি যদি বলে দেন যে না এই কলামটা নাল অ্যাকসেপ্ট করবে না, তাহলে তো আপনি তাকে জোর করে হলেও নাল দিতে পারবেন না। সে চিৎকার চেঁচামেচি করবে, এক্সেপশন দিবে যে আমি পারবো না, সরি। বুঝে গেছে? আচ্ছা, যেই প্রশ্নে ছিলাম, এখন ধরেন যেহেতু আমি জাস্ট নামগুলো চেঞ্জ করে দিই জাস্ট আমার বোঝার সুবিধার্থে। কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, টাকা রান করলাম। সো সে কিন্তু আমাকে একটা মেসেজ দিছে যে ইউ হ্যাভ মেড চেঞ্জেস টু দ্য ডাটাবেস অ্যান্ড রোজ অ্যাফেক্টেড ওয়ান। এই কথাটা আসলে মানে কি? মানে আমি যে অপারেশনটা চালাইছি এই অপারেশনের পার্সপেক্টিভে ডাটাবেসের একটা রোতে এফেক্ট হইছে। তার মানে আমি কি অপারেশন চালাইছি? ইনসার্ট অপারেশন। তার মানে ডাটাবেসে একটা রো এফেক্ট হওয়া মানে কি? একটা রো ইনসার্ট হইছে। আমি যদি আপডেট অপারেশন চালাইতাম একটা রো এফেক্ট হওয়া মানে কি? একটা রো আপডেট হইছে, তাই না? ডিলিট অপারেশন চালাইলে একটা রো ডিলিট হইছে। কথা কিন্তু মানে আমার বারবার কিন্তু বলা লাগতেছে না ডাটাবেস থেকে রোজ ডিলিটেড ওয়ান, রোজ ইনসার্টেড ওয়ান। আমি ইনসার্ট অপারেশন চালাচ্ছি, সে আমাকে বলছে রোজ অ্যাফেক্টেড ওয়ান, তার মানে ইনসার্ট হইছে। তার মানে এই মেসেজটা থেকে আমি বুঝতে পারতেছি কি আমার ডাটা কাজটা হচ্ছে। সো আগে কয়টা ডাটা ছিল মনে আছে কিনা আপনাদের? 91। সো এখন আমাদের এক্সপেক্টেড হচ্ছে 92 কাস্টমার্স, নাম্বার অফ রেকর্ড 92। সো আমার রেকর্ডটা আসলে আসছে কিনা আমি কিভাবে বুঝবো? আমাদের কান্ট্রি দিছি বাংলাদেশ, সিটি দিছি ঢাকা, যে কোনো একটা দিয়ে সার্চ করলে হচ্ছে। আর কান্ট্রি সো কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, তাই না? চলে আসছে। সো এইটা ছিল হচ্ছে ইনসার্ট অপারেশন। ইনসার্ট অপারেশনের ভ্যারিয়েশন এই দুই ধরনের হয়, এছাড়া আর কোনো ধরনের ভ্যারিয়েশন নাই। ওয়্যার টয়ার কিছু লাগানো কিছু নাই, জাস্ট আপনি ডাটা ইনসার্ট করতে চান এই ধরনের একটা কোয়ারি লিখবেন, শেষ, কাজ শেষ। তো ভাই উপর কলাম যদি কম হয় আমি তো ভ্যালু যদি বেশি দিয়ে ফেলি এক্ষেত্রে কি সমস্যা হয়? সমস্যা হবে, মানে সে নিবে না। ভ্যালু দিবেন কোথায়? কারণ আপনি তো এক্সপ্লিসিটলি বলে দিছেন, আমি যদি এইটার ক্ষেত্রে বলি, আপনি তো এক্সপ্লিসিটলি বলে দিছেন যে আসলে এ কয়টাই আমার কলাম ভ্যালু যাচ্ছে। এখন এর থেকে ভ্যালু যদি আপনি বেশি দেন সে তো অবশ্যই শো করবে। যেমন আপনি যদি এখন বলবেন যে সেটা দিলাম, তো সে বলবে যে না আমি পারবো না, যদি উপরে দেখেন কুড নট প্রিপেয়ার, কারণ সে তো আসলে তার সিনট্যাক্সের বাইরে যেতে পারবে না। বা উপরে কলাম কমে দিলাম দুইটা আর নিচে ভ্যালু বেশি দেবো একই তো একই কথা, কথাটা একই। একই কথা। মানে এখানে আসলে ফরগিভিং এর কোনো এরিয়া নাই। যেমন HTML এর ক্ষেত্রে আপনি ভুলভাল লেখেন, ব্রাউজার ট্রাই করবে কিছুটা রিপ্রেজেন্ট করার জন্য, ফরগিভিং মুডে থাকে HTML কোডগুলা। বাট SQL এর ক্ষেত্রে ব্যাপারটা এমন, এটা অনেকটা সিনট্যাক্স ওরিয়েন্টেড। অর্থাৎ সিনট্যাক্স যেভাবে আপনি দিচ্ছেন সেইভাবে সে কাজ করে। সো ইনসার্ট ডান। আমাদের কি কি প্রশ্ন ডান হলো? ক্রিয়েট, রিড, আর দুইটা আছে আপডেট এবং ডিলিট, তাই না? আচ্ছা, হ্যাঁ বলেন। এখানে এই ডাটাটা আমি ধরেন এই আমাদের যতগুলো রো আছে তার নিচে যোগ হতে হবে। হুম। আমি মাঝামাঝি কোন জায়গায় যোগ করতে চাই, তখন না সম্ভব না। সবার প্রথমে আপনার মাস্ট বি নিচে যোগ করতে হবে। হ্যাঁ ওটা তো অটোমেটিক্যালি নিচেই যোগ হবে। সবার প্রথমে যোগ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা করছেন মনে হয় লিস্টের ক্ষেত্রে। কিউ দি কি মানে এটা তো লিস্টের ক্ষেত্রে, অবজেক্ট কনসেপ্টে সি শার্পে
ডাটাবেসে তো নিশ্চয়ই করেন নাই। ডাটাবেসে কি এরকম কোনো উদাহরণ আছে কারো? প্রথমে অ্যাড করছেন, হওয়ার কথা না। আইডিটা যদি আমি মাঝখানে দিই, মিডিল আইডিটা দিই, তাহলে তো হয়ে যাবে। ম্যাসাকার হবে, মাঝখানে দিলে ম্যাসাকার হবে, এছাড়া কিছু হবে না। কারণ হচ্ছে আমি পরে আলোচনা করবো, যখন আমরা আইডেন্টিটি কলাম নিয়ে আলোচনা করবো তখন বলবো যে আসলে কেন মাঝখানে দিলে আসলে ঝামেলা ক্রিয়েট হবে, বা এটা আসলে কেন ডাটাবেস কখনোই অ্যাকসেপ্ট করবে না। ভ্যালুটা স্ট্রিং হোক আর ডাবল হোক সব ক্ষেত্রেই কোটেশন দিয়ে লিখতে হবে, সিঙ্গেল কোটেশন দিয়ে। হ্যাঁ, মানে ডাবলের ক্ষেত্রে দরকার নাই। যদি আপনার মানে নাম্বারে হয়, নিউমেরিক ভ্যালু হয়, আপনি যদি সিঙ্গেল কোটেশন নাও দেন সমস্যা নাই, কিন্তু সিঙ্গেল কোটেশন দেওয়াটা সেফ। কোনো এরর দেখা হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দিলে সে অ্যাকসেপ্ট করে, সেটা নাম্বার হোক অথবা টেক্সট হোক, তার মানে সিঙ্গেল কোটেশন দেওয়াটাই সেফ। কারণ অনেক সময় দেখা গেল ফোন নাম্বার আপনি দেখে মনে হচ্ছে এটা আসলে একটা হয়তো ডিজিট নাম্বার, বাট ফোন নাম্বারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি খেয়াল করছেন কিনা, ফোন নাম্বারের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু টেক্সটে রাখা। কারণ কি বলেন, জিরো থাকে না, আগে একটা জিরো থাকে, জিরোটা আসলে সে বাদ ইন্টিজার হলে omit করে দেয়। ফেলে দেয়। এই কারণে অনেক জায়গায় ফোন নাম্বার স্ট্রিং এ রাখা হয়, ওয়ার্কার হিসেবে রাখা হয়, প্লাস থাকে। বা প্লাস থাকে। এই জিনিসগুলো তো কোনো ভ্যালু অ্যাড করে না ইন্টিজারের ক্ষেত্রে, তাই না? প্লাস 0880 বা এরকম কিছু দিলেন তাহলে ঠিক আছে, প্লাসটা সে ফালাই দিয়ে 880 দেখাবে, কিন্তু প্লাসটাও তো আপনার দেখানো দরকার আছে ফোন নাম্বারের ক্ষেত্রে। এই কারণে অনেক সময় স্ট্রিং টেক্সট রাখা দেয়াই হয়। ভালো। সো এন্ড এবং অন নিয়ে তো আলোচনা করছি, এটা তো আপনারা জানেন। মানে এখানে আসলে খুব বেশি এর বেশি আলোচনার কিছু নাই, আমি যেটা জিনিসটা দেখাইছি আপনাদের। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা নিজেরা ব্রাউজ করলে এখন আমার মনে হয় যে বুঝতে পারবেন। আমি আসলে আমার যেটা গোল সেটা হচ্ছে ট্র্যাকে ওঠা, নট খুব বেশি বিস্তার লাভ করা এমন কোনো ইয়া নাই, মানে আমার এরিয়া নাই, ফোকাসটা আমার ওইদিকে না। সো আগে ক্রুডে আমি ইয়া করি, মানে সো আপডেট যেটা করবেন ডাটাবেসে, যদি কোনো কলাম কোনো রো যদি আপডেট করতে চান, আমার কথাটা প্রথমে ঠিকই ছিল, যদি কোনো কলাম আপডেট করতে চান বা একাধিক কলাম আপডেট করতে চান, সেক্ষেত্রে আপডেট কোয়ারি লিখতে পারেন, আপডেট টেবিল নেম, দেন সেট কলাম নেম এবং কলামের ভ্যালু, কমা দিয়ে কলাম নেম এবং কলামের ভ্যালু। আমাদের এখানে কলাম কি কি আছে? কাস্টমার আইডি, কাস্টমার নেম, তাই না? কান্ট্রি, এই জিনিসগুলো আছে। এখন আপনি যদি বলেন আপডেট কাস্টমার সেট কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, কমা সিটি ইকুয়াল টু ঢাকা, কি হবে? সব চেঞ্জ। যেহেতু কলাম নেম চেঞ্জ করতেছেন, লজিক্যালি সে ধরে নেবে কি এখানে আমার যতগুলো কলাম আছে সব চেঞ্জ হবে। সো এই কারণেই এই আপডেট একটা আসলে সেনসিটিভ কোয়ারি, এবং আপডেট যখনই আপনি লিখবেন অবশ্যই আপনার উচিত আগে সিলেক্ট কোয়ারি লিখে যতটুকু ডাটা আপডেট করতে চান ততটুকু ডাটা আগে কোয়ারি করে নিয়ে আসা, তারপর আপডেট চালানো। এটা হচ্ছে সেফ অ্যাপ্রোচ। তাহলে সিলেক্টের মাধ্যমে আপনি ওয়্যারে কি লিখবেন সেটা আপনি জানেন। আপডেটে অবশ্যই ওয়্যার থাকা উচিত, যে কোন কন্ডিশনের বা কতটুকু ডাটার জন্য আপনি আপডেট করতে চান। আপনি নিশ্চয়ই সব ডাটার জন্য, এটা খুবই রেয়ার কেস, মানে 0.001% সম্ভাবনা থাকে যে আমি ডাটাবেজে সব ডাটাবেজের ক্ষেত্রেই আপডেটটা চালাইতে চাই, খুব রেয়ার কেস হয়। এবং যদি হয়ে থাকে তাহলে সেটা ভুল করছে, মানে যে ডাটাবেজ সে ভুল কোয়ারি লিখে ওয়্যারটা না লিখে সে এই ধরনের কোয়ারি চালাই দিচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডাটাবেজের ক্ষেত্রে কোনো ধরনের আনডু অপশন নাই। আনডু বলে কিন্তু কিছু নাই এখানে, মানে ইটস দ্য ওয়ান ওয়ে রোড। আপনি এখানে মুছছেন আপডেট করছেন, কিছু করার নাই। রোল ব্যাক সেটা ট্রানজ্যাকশন লেভেলে থাকা অবস্থায়, ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, রান, কিছু করার নাই। সো ট্রানজ্যাকশন ইন মিড ট্রানজ্যাকশন, আপনি বলতে পারেন যে ট্রানজ্যাকশনের ভিতরে আছি, একটা ট্রানজ্যাকশন হচ্ছে, এই মোমেন্টে আমি ট্রানজ্যাকশন থেকে রোল ব্যাক করে বের হয়ে আসলাম। ডাটাবেজের মতো আছে, এখন ডাটাবেজ আমি এফেক্ট করি নাই, বা ডাটাবেজে এফেক্ট করে ফেলছেন, এরপরে আর যতই কান্নাকাটি করেন আগের ডাটা সে দিবে না, আপনার আপডেট ডাটাই সে ধরে রেখে দিবে। সেক্ষেত্রে মানে এখন সেফ অ্যাপ্রোচ কি করা হয়, মানে এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আসলে কি করা হয়? যারা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর প্রতি 24 ঘন্টায় একবার করে ডাটাবেজটা ব্যাকআপ নেয়, অথবা যদি ডাটাবেজ খুব বেশি ডেলিগেট হয় প্রতি 6 ঘন্টা পর পর অথবা প্রতি 1 ঘন্টা পর পর, এভাবে করে তারা ব্যাকআপ নিতে থাকে। ব্যাকআপ নেয়, জাস্ট স্ক্রিপ্টগুলো রাখতে পারে, অথবা ব্যাকআপ এসকিউএল ফাইলটা নিয়ে
অত মানে এনি কাইন্ড অফ ব্যাকআপ, সে টোটাল ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে এক জায়গায় রেখে দেয়, মানে একটা যে- কপি এক জায়গায় রেখে এক জায়গায় রেখে দেয়। যদি এর মাঝখানে কোনো ধরনের অঘটন ঘটে, সে ওই কপিটা এখানে রিটেক করে দেখা গেল 12 ঘন্টার ডাটা সে পাচ্ছে না, অথবা 6 ঘন্টার ডাটা সে পাচ্ছে না, কিন্তু সিস্টেমটা টোটালি ভগ্নাবল অবস্থায় চলে যায় না। অ্যাপ্রোচেস মানে এখানে আনডু করার কোনো অপশন নেই। অপশন নেই। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আর কি। সেক্ষেত্রে এই ধরনের আপডেট চালানো খুব ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। হ্যাঁ, কারণ সব ডাটার উপরে ইম্প্যাক্ট করবে, এই কারণে অবশ্যই আপনাকে ওয়্যার ইউজ করা উচিত। সো সেই ক্ষেত্রে অবশ্যই একবার সিলেক্ট চালায় দেখা উচিত যে আসলে আমি আসলেই কতটুকু ডাটার উপরে অপারেশন চালাতে যাচ্ছি। যেমন এখানে একটা আপডেট কোয়ারি আছে যে আপডেট কাস্টমার সেট কন্ট্যাক্ট নেম আলফ্রেড শিমিট, সিটি হ্যামবার্গ, এবং ওয়্যার কাস্টমার নেম আলফ্রেড, বা এই নামটা উচ্চারণই করতে পারি না, ফুটার কেসটি মানে জানি না, নামটা খুবই হাস্যকর। সো এই আপডেট কোয়ারিটা যে আমি চালাবো, আমি যদি শুধুমাত্র এই ওয়্যারটা যদি আমার না থাকে, তার মানে আমার সবগুলো ডাটার ক্ষেত্রে ইম্প্যাক্টটা পড়বে। আর আমি যদি সেফ সাইডে থেকে এইভাবে যদি লিখতাম সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, আমি আগে রান করে দেখলাম, ওকে ফাইন, আমি এই ডাটাটার ক্ষেত্রেই চাচ্ছি, সিলেক্ট পোর্শনটুকু ফালাই দিয়ে আমি আপডেট পোর্শনটুকু দিয়ে দিলাম, আমি শিওর সেফ পজিশনে আসছি, দেন আমি রান করে দিলাম। সো আমার রো এফেক্টেড 1। তাহলে আমরা যদি চেক করে দেখি যে এই কাস্টমারের আলটিমেটলি এই কন্ট্যাক্ট নেম এবং সিটি আসলেই অ্যাসাইন হয়েছে কিনা। আমি ঠিক আগের পোর্শনটা ধরতে যাচ্ছিলাম, সিলেক্ট অল করি নাই কোথাও, যাই হোক মানে আমি শিওর যে ওইটা হয়েছে আর কি। তারপর রান করে দেখি, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, এখানে দেখেন সিটি হ্যামবার্গ যেটা দিছিলাম, তাই না? এবং কন্ট্যাক্ট নেম কি দিছিলাম? আলফ্রেড শিমিট। সো কাজ হয়েছে। এখন ধরেন আমরা আরো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো, আমার একটা ইয়া ছিল, নিজের একটা ইনসারশন ছিল, তাই না? আপডেট কাস্টমার্স সেট সেট সিটি, ইট ওয়াজ বাংলাদেশ, ঢাকা ঢাকা খুলনা ঢাকায় তো ছিল। ঢাকায় ছিল। ওকে সিলেক্ট দিয়ে দিলাম, ফাইন। জাস্ট একটা কলাম চেঞ্জ করি, ওয়্যার কান্ট্রি দিয়ে, কারণ একটাই তো আছে আমাদের, তাই না? বাংলাদেশ। সো বলতেছে রো এফেক্টেড 1। আমরা জাস্ট দেখি ওই কাস্টমারের ক্ষেত্রে সিলেক্ট তাই না, আপডেট করে কাজ করছে। এবং খেয়াল করছেন কিনা ইনসার্টের ক্ষেত্রেও রো এফেক্টেড 1 বলছে, আপডেটের ক্ষেত্রেও সে এই ধরনের মেসেজ দিচ্ছে। দ্য লাস্ট পোরশন, যতটুকু আলোচনা করলাম কারো কোনো কনফিউশন এরিয়া কি আছে? ওকে ফাইন। সো ডিলিটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপনি ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে চান, এটা আপডেটের মতো একটা সেনসিটিভ ব্যাপার স্যাপার। ওয়্যার যদি না ইউজ করেন, সে ধরে নিবে যে আপনি সব ডিলিট করতে চান। অর্থাৎ এই ওয়্যার পার্টটুকু যদি না থাকে, ডিলিট ফ্রম টেবিল, তার মানে হচ্ছে টেবিলে যা আছে সব। আর যদি ওয়্যার দেন, তাহলে যতটুকু ডাটা ওই ওয়্যারকে স্যাটিসফাই করে ততটুকু ডাটা সে ডিলিট করবে। যদি কোনো ডাটাই স্যাটিসফাই না করে, সে কোনো কিছু ডিলিট করবে না। ওকে, মানে একটা রো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, যদি ধরেন 5টা ডাটা আপনার ওই
5টা রো এই যে ওয়্যারকে স্যাটিসফাই করছে, তার মানে 5টা রো ডিলিট হবে। একটা রো না, মানে যতগুলো ডাটা স্যাটিসফাই করে বা যতগুলো রেকর্ড স্যাটিসফাই করে ততগুলো রেকর্ড সে মুছে ফেলবে। আর হয় কিছু না লিখলে তো পুরোটাই মুছে দেবে একবার, পুরো টেবিলের নাকি? ওয়্যার যদি না লেখেন, হ্যাঁ টেবিল মুছবে না, এটা আবার টেবিলের মধ্যে যা আছে টেবিলের যে ডাটাগুলো আছে, অনেকের রাইট সলিউশন মনে হয় যে টেবিলটাই মুছে দিলেই তো হয়। আমি যদি ডিলিট টেবিল নেম করে দিই তাহলে টেবিলটা মুছে দিলেই তো ঝামেলা শেষ। টেবিলটা মুছে দেওয়া আর টেবিলের ডাটা মুছে দেওয়া কিন্তু এক কথা না, এটা তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, টেবিলে কলাম থাকে, তারপরে কারণ হচ্ছে আপনার মানে এক্সাম্পল, আপনার বাসায় একটা বালতি আছে, বালতি থাকলে আপনি ধরেন ইউজ করেন না, মাঝে মাঝে পানি তো রাখতে পারেন। এখন যদি বালতি ফেলে দেন তাহলে পানি রাখবেন কোথায়? ওটা টেবিলের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, যে টেবিল থাকলে টেবিলে ডাটা রাখতে পারবেন, টেবিল ফালাই দিলে কোথায় ডাটা রাখবেন? আবার নতুন করে টেবিল বানায় তারপর ডাটা রাখতে হবে। ডিলিটের ক্ষেত্রেও সেম কথা বলবো। যদি কোনো কিছু ডিলিট করতে হয় আগে একটু সিলেক্ট করে দেখে নেবেন কি আসলে ডিলিট করতেছেন, আপনি আসলেই চান কিনা এই ডাটাটা ডিলিট হোক। সেক্ষেত্রে কোন কোন ডাটা ডিলিট করতেছি একটু শিওর হয়নি। টেবিল নাম দেই নাই, তাই তো? Select all from customers and contact name. contact name তো চেঞ্জ হয়েছে আমাদের, তাই না? এই কাস্টমার কন্টাক্ট নেম চেঞ্জ করছিলাম, মনে আছে কি চেঞ্জ করছিলাম কি? সিমি এইটা। সো এই ডাটাটা আমি মুছতে চাই। সো কি হইতো, ডিলিট অপারেশন চালাইলে একটু আগে আমরা সারপ্রাইজ হইতাম ডাটা মুছে নাই, তাই না? ডাব্লিউ3 স্কুল একটা ফালতু জিনিস, ব্যাপারটা এরকম হইতো। সো এরকম কিন্তু হয়, আমরা যখন ক্লায়েন্টে কোনো সফটওয়্যার দেই, ক্লায়েন্ট অলওয়েজ দেখবেন ক্রিটিসাইজ মোডে থাকে। মেবি আপনার সফটওয়্যারের প্রবলেম না, মেবি আপনার প্রবলেম না, মেবি প্রবলেমটা হচ্ছে সেটআপে, কনফিগারেশনে। বাট প্রথমে যখন ক্লায়েন্টের কাছে একটা চলে আসে, বাগ ধরা পড়ে, প্রথমে সে ক্রিটিসাইজ মোডে চলে যায়, এই সফটওয়্যারটা একটা ফালতু জিনিস, তারপরে আসবে কোম্পানিটা ফালতু, তারপর আপনি ফালতু। ব্যাপারটা এরকম হয়ে যায়। সো যদি একটু অপ্রাসঙ্গিক কথা বলতেছি, মানে এটা আসলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে যখন মানে আপনি ক্লায়েন্টকে ফেস করবেন তখন বেটার প্রিপেয়ার ইয়োরসেলফ। ইভেন কোনো যদি প্রেজেন্টেশনে যান, যেমন প্রেজেন্টেশন সিনড্রোম বলে একটা কথা আছে, প্রেজেন্টেশনে গেলে দেখবেন যে আপনি আগের রাতে সব কাজ করছেন, টেস্ট করছেন, সব ঠিকমতো কাজ করে, প্রেজেন্টেশনের দিন আসছেন কোনো কিছু ঠিকমতো কাজ করে না, ভূতে ধরছে, ঠিক আছে? যেখানে ক্লিক করেন সেখানে এরর, মানে আপনার ঘাম বের হচ্ছে, ভিতর দিয়ে খবর হয়ে যাচ্ছে, মানে তখন আপনি ফিল করতেছেন যে আসলে এটা কেন হলো, বিকজ অফ প্রিপারেশন। আপনি হয়তো প্রিপারেশন নেন নাই, অথবা কোনো একটা ছোট ভুল করে রাখছেন, বাট নার্ভাসনেসের কারণে আপনি আরো এররের ওখানে বসে এরর তৈরি করতেছেন, কিন্তু আপনি জানেন না। এগুলো আসলে হয়। সো আমরা যেটা করলাম, কিছু একটা ডাটা নিয়ে আসলাম সিলেক্ট করে, এবং সেই ডাটাটা এই যে ডিলিট ফ্রম কাস্টমারস আর কাস্টমার নেম, যেই কাস্টমারের নাম হচ্ছে এই যে একটা ফালতু নাম, এবং যে কন্ট্যাক্ট নাম হচ্ছে ভালো নাম, এই কাস্টমারটাকে আমরা মুছে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছি যে রো এফেক্টেড 1, তার মানে কি ওই কাস্টমারটা ডিলিট হয়ে গেছে। সিলেক্ট অল ফ্রম কাস্টমারস, এখানে দেখেন নাম্বারস অফ রেকর্ডস 91। কেন? কারণ আমি একটা অ্যাড করছিলাম, 92 ছিল, এখন একটা মুছছি, আবার ব্যালেন্সে নিয়ে আসছি, তাই না? ডাটাবেজে 91 যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। আপনাদের ব্রেক দেয় কয়টায়? 3:30টায়। এখন কয়টা বাজে? 2:30, তাই তো? ওকে, আমাদের সময় আছে। কখনো স্টেট ওই লিখার শেষে সেমিকোলন দিচ্ছেন, সেটাও রান করতেছে, কখনো দিচ্ছে না, সেটাও রান করতেছে। ওকে, করে মানে এসকিউএল এর ক্ষেত্রে সেমিকোলন কোনো ম্যান্ডেটরি ফিল্ড না। এসকিউএল এর ক্ষেত্রে মানে সেমিকোলন একটা অপশনাল থিং।
অর্থাৎ আপনি যদি ফিল করেন যে আপনি এসকিউএল এ সেমিকোলন ইউজ করতে চান করতে পারেন, যদি মনে করেন করবেন না করবেন না। কিন্তু সেমিকোলন যেটা করে হিউম্যান রিডেবিলিটি ইনশিওর করে। আপনি মানে ডিনোট করতেছেন যে এটা আসলে আমার স্টেটমেন্টের শেষ লাইন, শেষ। দেখলে বোঝা যায় যে না আসলে এইটাই শেষ লাইন, কিন্তু সাধারণত প্র্যাকটিসিং ক্ষেত্রে সেমিকোলন ইউজ করা হয় না। হ্যাঁ, তবে আপনার ওই যে মানে সি শার্পের ইউজ করার ফলে হয়তো মানে সহজ চলে আসবে এটা আর কি। ভাই আমরা তো কান্ট্রি এবং এটাই মুছে ফেলা, কিন্তু পুরো ডাটা না কেন মুছে ফেলো? পুরো ডাটা পুরো আমাদের কাস্টমার নেম বা অ্যাড্রেস থাকবে, হ্যাঁ হুম। আমরা তো 2 জায়গা মুছলাম, 2টা কলাম। না না না, আমরা পুরো ডাটাই মুছছি। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ডিলিট ফ্রম কাস্টমারস, এখানে দুই একটা স্পেসিফিক কলাম মোছার অপশন নাই। এখানে তো কাস্টমার নেম এবং এখানে হ্যাঁ, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিলিট ফ্রম কাস্টমারস, অর্থাৎ কাস্টমারস টেবিল থেকে আমি মুছতে চাই, সব কলামে মুছতে চাই। কোন কোন ক্ষেত্রে? যাদের কাস্টমার নাম হচ্ছে আলফ্রেড অমুক এবং কন্ট্যাক্ট নাম হচ্ছে আলফ্রেড অমুক, ওই কাস্টমার আইডি এবং টোটাল রেকর্ডটা আমি মুছে ফেলছি, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন 1 নম্বর কাস্টমার বলে কিছু নাই, এই যে কাস্টমার আইডি 2। মানে ভাই উনি বলতে চাচ্ছেন যে স্পেসিফিক, যেমন আমি শুধু কন্টাক্ট নেমটা না না, এরকম অপশন নাই। না, আমি বুঝতে পারছি উনি যেটা বলতে চাচ্ছেন, পুরো ওটাই আমার মুছে দিতে হবে। যে কাস্টমার নেম এবং কন্ট্যাক্ট নেম জাস্ট এই দুইটা আমি মুছি কিনা? না, আমি দুটো মুছি না, আমি জাস্ট এই কন্ডিশনটা লিখি। এটা একটা কন্ডিশন, যে এই এটা কন্ডিশনটা মিললে যে সকল ওটা ডাটার ক্ষেত্রে ট্রু আর স্যাটিসফাই করে সেই সকল ডাটা আমি মুছি ফেলছি। মানে হায়ার কোর্সটা ওই রোটাই মুছা গেল। হ্যাঁ। যদি আমি টোটাল ধরেন আমার এই পোস্ট কোডের কলামটা আই টেবিলের আমার আর দরকার নেই, সামগ্রিক একদম মনে হচ্ছে দরকার না, আমি ওই পুরো কলামটা সবার জন্যই পুরো কলামটা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আপনার ওই যে টেবিলের স্ট্রাকচার লেভেল গিয়ে চেঞ্জ করতে হবে, ডিজাইনার লেভেলে গিয়ে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ওই কলামটা ধরে ডিলিট করে দিলেন, তাহলে ওই কলামে যত ডাটা আছে সব মুছে যাবে। কিন্তু এটা আসলে কিন্তু কোনো কোয়ারি অপারেশন না, মাথায় রাখেন, এটা কিন্তু স্ট্রাকচারাল অপারেশন, টেবিলের স্ট্রাকচারগত ইস্যু। তার মানে ভাই আমরা চাইলেও একটা রোয়ের স্পেসিফিক কিছু ডিলিট করতে পারি না। না, আপনি ডিলিট অপারেশন চালাইছেন মানে যে আপনি সবকিছুই মুছতেছেন। আমরা রোয়ের কোনো একটা কিছু আপডেট করতে পারবো, হ্যাঁ, বা ডিলিট করতে ওইটা আসলে আপডেট অপারেশন, আপনি যেটা কথা বলতেছেন, এটা নাম আপডেট করে দিতে অপারেশন। হবে, আপডেট করে নাম করে না করে দিতে হবে। মানে জাস্ট একটা যদি যে হয় কাস্টমার নেম আপডেট তারপর একটা যদি বাদ দিয়ে দিই তাহলে কাজ করবে। মানে ওই ওইটুক মিললে ওই নামে যা আছে সব হ্যাঁ, মিলে। এখন ধরেন আমাদের আগের বারে ডাটা আসে নাই, খেয়াল করছেন কিনা, যে আমরা বলছি যে কাস্টমার নেম অমুক এবং কন্ট্যাক্ট নেম অমুক, এইগুলা যাদের ক্ষেত্রে স্যাটিসফাই করে। এবং যদি আমি এটা বাদ দিই, ধরেন এই নামে আরো 5 জন আছে, 5 জন আসবে, 5 জনের মুছে যাবে। অর্থাৎ এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন যাদের ক্ষেত্রে স্যাটিসফাই করে। আপডেটের ক্ষেত্রে কি করছিলাম, একটা কন্ডিশন লিখছি, এই কন্ডিশন যাদের ক্ষেত্রে ট্রু, যে সকল ডাটার ক্ষেত্রে ট্রু তাদের ক্ষেত্রে আপডেট অপারেশন ঘটবে। তার মানে আমি এন্ড ইউজ করে আরো কন্ডিশন দিতে পারি। পারেন, তখন স্পেসিফিক একজন হবে। এর মানে কি দুইটা কন্ডিশন ট্রু হলে মুছবে, বুঝবেন এক্স্যাক্টলি। মানে এটা আসলে আপনি কি কন্ডিশন দিবেন, আপনি কি চাচ্ছেন সেটা আগে আপনাকে জানতে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে আমি কিছুই জানি না তারপর আমি মুছতে চাই, তাহলে আপনি আসলে মার্ডার করতে চান, ব্যাপারটা এরকম। তো মোটামুটি কি বোঝা গেল? হ্যাঁ, কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন? মানে ওই যে স্পেসিফিক কলাম বা স্পেসিফিক যদি মুছতে চাই তাহলে কি করব? আচ্ছা, স্পেসিফিক ওই যে যেটা বললাম, এই ক্ষেত্রে কোয়ারি দিয়ে এটা রিজলভ করা যাচ্ছে না, মানে এই আপডেট ক্রুড অপারেশনের কোয়ারি দিয়ে রিজলভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার টেবিলের যে স্ট্রাকচার, অর্থাৎ আমরা যেভাবে টেবিল কলাম ক্রিয়েট করি ঠিক সেভাবে টেবিল কলাম ডিলিট করতে হবে। কলাম ড্রপ করতে হবে। হ্যাঁ, কলাম ড্রপ করতে হবে, এক্স্যাক্টলি। স্পেসিফিক সো মোটামুটি এটা গেল হচ্ছে আমরা যেটা এক্সপ্লোর করলাম এতক্ষণ, সেটা হচ্ছে কোয়ারি লেভেল থেকে। আপনাদের ক্লাস কতক্ষণ হয়? 5:30 পর্যন্ত না? জি, 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। আচ্ছা, আমাদের টাইম তো 5:30 পর্যন্ত। কয়টার সময় ছাড়ি সেটা আনাদার ইস্যু। 5:30টায় ছাড়া হয় আমাদের। 5:30 বের করা। ওকে, না বোর্ড লাগলে আগে ছেড়ে দিব, সমস্যা নাই। না, ঠিক ভালো আছে। লাগছে। সো আমরা এতক্ষণ যে প্রশ্নটা দেখলাম সেটা হচ্ছে W3 স্কুলে কিভাবে আপনি কোয়ারি লিখবেন।
বা কোয়ারি কিভাবে লেখা হয়, দেন আমরা এখন যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে যে আস্তে আস্তে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সি শার্প প্রোগ্রাম থেকে কিভাবে আমরা কোয়ারি লিখবো, আমাদের গোল কিন্তু আলটিমেট ওইদিকে। সো ডেটাবেস ইঞ্জিন যেটা, সেখানেও তো আসলে আমাদের কোয়ারি লেখা দরকার, ডেটাবেসের টেবিল ক্রিয়েট করা দরকার হয়। সেক্ষেত্রে আসলে আমরা ইউজ করি মাইক্রোসফট এসকিউএল সার্ভার। কেন ওরাকল নয়, কেন মাইএসকিউএল নয়, এই ধরনের কোশ্চেন আপনাদের কাছ থেকে আসে। আমি আগে অ্যান্সার দিয়ে নিই। সেটা হচ্ছে যে .NET যেটা প্রাইমারিলি সাপোর্ট করে সেটা হচ্ছে এসকিউএল সার্ভার, এবং এসকিউএল সার্ভারের জন্য তার কাছে আলাদা লাইব্রেরি ক্লাস আছে। এখন আপনি যদি মনে করেন আপনি ওরাকল ইউজ করবেন, করতে পারেন, আলাদা এসডিকে ডাউনলোড করে ওরাকলের লাইব্রেরি ইউজ করেন, সে কাজ করবে। কিন্তু আমাদের এখন ফোকাস আসলে কোন প্ল্যাটফর্মে কাজ করব সেটা নিয়ে না, আমাদের ফোকাস হচ্ছে আলটিমেটলি সি শার্প দিয়ে কিভাবে আগে কাজ করব সেটা জানো, তারপরে কোন প্ল্যাটফর্মে কাজ করবো এটা তো আপনি চুজ করতে পারবেন। ওকে, সো এইটার জন্য আমি একদম ক্লোজ করে দিচ্ছি সবকিছু, এটা মিনিমাইজ করি। আপনাদের সবার ডেস্কটপে দেখবেন এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আছে। ডেস্কটপে না থাকুক, মানে কোথাও না কোথাও আছে, খুঁজে দেখেন। স্টার্ট মেনুতে থাকতে পারে বা ডেস্কটপে ইনস্টল করা আছে আপনার সিস্টেমে। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেন করেন। এই ধরনের একটা স্ক্রিন আসবে প্রথমে। এই স্ক্রিনটা হচ্ছে ডাটাবেস ইঞ্জিনে অ্যাক্সেস করার স্ক্রিন, ডাটাবেস ইঞ্জিনের সাথে আপনি কানেক্ট হবেন সেটার স্ক্রিন। সো ডাটাবেস ইঞ্জিন তো আসলে এটা না, এটা ডাটাবেস ইঞ্জিনের একটা অ্যাপ্লিকেশন ইন্টারফেস। সো আমি যদি বলি এটা হচ্ছে আমার ডাটাবেস ইঞ্জিন, যেটা আমার আগে ইনস্টল হয়ে বসে আছে, তাই না? এখন এই ডাটাবেস ইঞ্জিনে কি কি থাকতে পারে? টেবিল থাকতে পারে, কলাম থাকতে পারে, ডাটাবেস থাকতে পারে, অনেক কিছু থাকে। সো তার কাছে সেগুলো সে ম্যানেজ করে। এখন আমি বাইরে থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে চাই সামহাউ, সেটার জন্য আমাকে কোনো না কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়। তো এই ধরনের একটা অ্যাপ্লিকেশনই হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে ডাটাবেসে কোয়ারি, আপডেট, ডিলিট এই ধরনের সে আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে। জাস্ট এইটুকুই। ওকে, তো আমরা একটু জাস্ট দেখি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও কিভাবে আমরা ডাটাবেস ক্রিয়েশন থেকে শুরু করে সব অপারেশনগুলো করতে পারি, যেগুলো আমরা একটু আগে শিখে আসলাম। এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি যখন ডাটাবেসে কানেক্ট করতেছি তখন সার্ভার নেমে অথেন্টিকেশন দিচ্ছি উইন্ডোজ অথেন্টিকেশন। উইন্ডোজ অথেন্টিকেশন বলতে যেটা বোঝায় যে আপনি একটা ডাটাবেস ইঞ্জিনে কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো পারমিশনের থ্রু দিয়ে যেতে হবে। কিন্তু আপনি যে একদম অ্যানোনিমাসলি কোনো একটা ইঞ্জিনে অ্যাক্সেস করবেন এটা পসিবল না। দুইভাবে অ্যাক্সেস করতে পারেন, একটা হচ্ছে আপনার উইন্ডোজে যে লগইন দিয়ে আপনি অ্যাক্সেস করছেন, আপনার উইন্ডোজে তো অলরেডি আপনি লগইন করছেন কোনো না কোনো ইউজারের নামের থ্রুতে, সেইটা দিয়ে আপনি লগইন করতে চাইতে পারেন। আর একটা হচ্ছে ডাটাবেসের কাছেই লগইন ইনফরমেশন আছে আলাদা, তার কাছে লগ আছে যে এই ইউজার নেম এই পাসওয়ার্ড, এই ইউজার নেম এই পাসওয়ার্ড, তার কাছে আলাদা একটা লগ আছে। সেই লগইন ইউজার মানে সেই লগইন এর থ্রুতে আপনি অ্যাক্সেস করতে পারেন। সেইটার আসলে আলাদা একটা অপশন, সেটা হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার জানা আছে এবং আপনি সেটার থ্রুতে লগইন করবেন। বাট আমাদের এখনকার কনসার্ন ওইদিকে না, আমি উইন্ডোজ অথেন্টিকেশনের থ্রুতেই কানেক্ট করতেছি ডাটাবেসে। তো আমি যদি কানেক্ট করি, আপনারা সবাই কানেক্ট করে দেখেন, আগে কনফার্ম হন যে আপনার ডাটাবেসে কানেক্ট হচ্ছে। সার্ভার আর ইঞ্জিন কাজ করতেছে এসকিউএল, তুমি ভিজুয়াল স্টুডিও অন করলে কাজ হবে। ওই যে এসকিউএল সবাই তো দেখেন কানেক্ট হচ্ছে কিনা। ওইটাই তো হ্যাঁ, একটা প্রশ্ন বলেন। সার্ভার আর ইঞ্জিন একই জিনিস? কোয়াইট সেম, মানে ডাটাবেসের পার্সপেক্টিভ, ডাটাবেস সার্ভার ডাটাবেস ইঞ্জিন একই জিনিস। আমি জাস্ট এখন ডাটাবেস সার্ভারে কানেক্ট করলাম, তার মানে ডাটাবেস ইঞ্জিনে কানেক্ট করছি। সো এইখানে যদি আমি কানেক্ট যেহেতু করছি, এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার আছে, আমি আপাতত ওইদিকে ফোকাস করতেছি না, ডাটাবেসের যেই ফোল্ডারটা আছে সেটা এক্সপ্যান্ড করতেছি। তো এখানে অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট করা আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়। আমরা যদি বলি যে আমাদের সেই ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের পার্সপেক্টিভে যদি যাই, তাহলে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি। এখন ডাটাবেসের উপরে করতে হবে। ডাটাবেসে রাইট ক্লিক করে নিউ ডাটাবেস, এখানে
ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি, জাস্ট এটা নাম দিলাম আমি, আপনি আপনার মতো নাম দিতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন যে পার্সপেক্টিভে সেই ধরনের ডাটাবেজের নাম দিতে পারেন। আমি জাস্ট আপাতত এই নাম দিচ্ছি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি বলতে আমি ডাটাবেজ বুঝাচ্ছি। আপাতত এখানে অনেক ধরনের পোর্শন আছে, ওইদিকে আমি ফোকাস করতেছি না। এখানে আসলে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে ডাটাবেসের ফাইলটা কোথায় সেভ থাকবে বা ফাইলটা কোথায় থাকবে, আরও অথরাইজেশন অথেন্টিকেশন বা অথরাইজেশন কে হবে, ওনার কে হবে, এগুলো সেট করে দেওয়া। আপাতত ওনার ডিফল্ট দেওয়া আছে, মানে আমি যে ইউজার ক্রিয়েট করতেছি সেই ইউজার হচ্ছে আমি ওনার হিসেবে থাকবো। ওকে করলাম। সো এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, দেখেন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি। ওকে, সো এটা কিন্তু একটা ফাঁকা ডাটাবেস, এখানে তেমন কিছুই নাই, টেবিল ফাঁকা। জাস্ট ফোল্ডারগুলো আছে যেগুলো দিয়ে তাকে স্ট্রাকচার করা হয়। আমাদের এখন ফোকাস কোন দিকে? টেবিল। এটা টেবিল আমরা একটা এন্টিটি যেমন আইডেন্টিফাই করছিলাম কি স্টুডেন্ট, সেই ওই স্টুডেন্টের সিমিলার আমরা একটা টেবিল বানাইতে চাচ্ছি। এন্টিটি যে কথাটা বলছিলাম ওটা আসলে কনসেপচুয়াল লেভেলে ছিল, এখন ইমপ্লিমেন্টেশন লেভেলে সেদিকে আমরা যেতে যাচ্ছি, তাই তো? সো টেবিল কিভাবে বানাবেন? রাইট ক্লিক নিউ টেবিল। সো নিউ টেবিলে যখন এগুলো আপনারা করে ফেলতে পারেন আমার সাথে সাথে, অথবা পরে করতে পারেন। আচ্ছা ভাই, এটা তো আমরা ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করা। ম্যানুয়ালি বলতে কি কোড লেভেল থেকে? ওইটা আমি লাস্টে যখন স্ক্রিপ্টটা জেনারেট করব তখন আপনি দেখেন, মানে আমি তখন দেখতে পারবো, লাস্টে স্ক্রিপ্ট জেনারেট করে দেখাই দেব। ঠিক আছে, আপাতত মানে সাধারণত আমরা ওই কোড লেভেল থেকে করি না এসকিউএল সার্ভার, কারণ যেখানে আপনার ইন্টারফেস আছে সেখানে আপনি কষ্ট কি করতে দরকার কেন কষ্ট যাবেন? করি এখন? ভাই আমি একটা প্রবলেম করছি, সেটা হচ্ছে যে একটা টেবিল যখন আমি ক্রিয়েট করি, করার পরে এটাকে এডিট করা যায় না পরবর্তীতে। হ্যাঁ, আপনার ওই প্রবলেমটার কারণ হচ্ছে, আমি একটু আপনি আমার মনে করাই দেন, আমি হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটু হ্যাঁ আমি এটা বলবো। আগে একটু এটা ইয়া করি, শেষ করি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন বলতেছি ডাটাবেজে টেবিল ক্রিয়েট করব, তখন সে আমাকে এরকম একটা সেকশন দিচ্ছে। এখানে আসলে আপনি কলামগুলো স্পেসিফাই করে বলে দিচ্ছেন। কলাম বলতে এখানে কি ছিল? আমাদের অ্যাট্রিবিউটের সাথে কলাম ম্যাপ করে, ঠিক আছে? সো আমাদের অ্যাট্রিবিউট কি কি ছিল স্টুডেন্টের ক্ষেত্রে মনে আছে কিনা? নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস একটু বড় দিচ্ছি, ফোন, সো ফোন সাধারণত 11 ডিজিট হয়, আমি সেটা দিলাম। আর একটা জিনিস থাকে ডাটাবেজে, কি বলেন তো? আইডি, তাই না? সো চলো নাম তুলে দিচ্ছি। সেভ করার সময় দেখতে পাবেন যেটা, সেটা হচ্ছে যে সে টেবিল নেম চাচ্ছে জানতে। সো টেবিল নেম কেমন হবে এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করতে পারে, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট ভ্যারি করতে পারে। যেমন অনেক ক্ষেত্রে হয় আমরা সি শার্পের ক্ষেত্রে, ভিজুয়াল স্টুডিওর ক্ষেত্রে কি পারি, ফোল্ডার করে ফাইলগুলো, ক্লাস ফাইলগুলো আলাদা রাখতে পারি, তাই না? সিএস ফাইলগুলো আলাদা রাখতে পারি। ডাটাবেজের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না যে আপনি ফোল্ডার করে আলাদা করে টেবিলগুলো রাখবেন। সেক্ষেত্রে এই কারণেই ডাটাবেজে স্কোপ ধরে নাম রাখা হয়। যেমন ধরেন প্রথমে কোম্পানির নাম, আন্ডারস্কোর, মাঝখানে প্রজেক্টের নাম, আন্ডারস্কোর অন্য কিছুর নাম, ছোট মডিউলের নাম, আন্ডারস্কোর টেবিলের নাম, যাতে পরবর্তী দেখে আইডেন্টিফাই করা যায় যে কোনটা কোন সেকশনে আছে। আমাদের তো আসলে এত বড় পোর্শনে আমরা এখনো যাই নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলিফিকেশন রাখতেছি, টেবিলটার নাম দিচ্ছি স্টুডেন্ট। বলেন। যে আর তারপরে এম স্যার এগুলো কি? যেমন আমি যদি বলি স্ট্রিং সি শার্পের ক্ষেত্রে, এখন সি শার্পের ক্ষেত্রে স্ট্রিং আছে, স্ট্রিং হচ্ছে টেক্সটকে রিপ্রেজেন্ট করে, বাট ডেটাবেজের ক্ষেত্রে স্ট্রিং বলে কি কিছু আছে? টেক্সট। এগুলা জাস্ট ডেটা টাইপ। আপনার এই যে কলাম যেটা ডিফাইন করছেন, আমার এখানে কি কি কলাম আছে খেয়াল করেন, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন এই যে এগুলো আমার কলাম, এগুলো তো আসলে কি ধরনের ডাটা নেবে সেটা আমাকে রিপ্রেজেন্ট করে দিতে হবে।
তার ডাটা টাইপ আছে, সো ডাটা টাইপ আমি এখানে ডিফাইন করে দিছি বারকার, এবং লাস্ট অফ অল আইডি দিছি ইন্টিজার, অর্থাৎ আইডিতে সব নিউমেরিক ভ্যালু যাবে আর উপরেরগুলো সব টেক্সট ভ্যালু যাবে, অর্থাৎ ভ্যারিয়েবল ক্যারেক্টার। কি বোঝাচ্ছে? মানে 50টা ক্যারেক্টার নেবে এটা Picture is type. 50 টাকা একটা নিতে পারবে। হ্যাঁ ম্যাক্সিমাম 50 টাকা চাই 50টা অথবা এই নিচের দেখেন 150টা দিছি, একটা দিছি 11টা, যেহেতু মোবাইল নাম্বার 11টা ক্যারেক্টার হয়, বুঝতে পারছেন? ভাইয়া আইডি করে যে নালে কোন না কেন? আচ্ছা, আইডির পরে নালেবল না, কারণ হচ্ছে ওইটা আসলে আমি রিকোয়ার্ড ফিল্ড হিসেবে রাখতে চাই। আর এইটা তো আমাদের স্টুডেন্টের ছিল না, এটাতে রেজিস্ট্রেশন নাম্বার ফোন পর্যন্ত ছিল, আইডি কি এডিশনাল আমি অ্যাড করলাম। আইডি হ্যাঁ এডিশনালি অ্যাড করছি, কেন আইডি অ্যাড করছি সেটা আমি একটু মানে পরে তারা বলি। যদি পিকচার দিতে চায় তাহলে কিন্তু ডাটা দিতে পিকচার যদি নিতে চান আপনি বাইট অ্যারেতে রাখতে পারেন অথবা লোকেশন রাখতে পারেন, পিকচারে দুইভাবে রাখা যায়। অন্য একটা নাম। বাইট অ্যারে আছে, শুধু ইউনিভার্সিটি তখন কি ওয়ান করবে ডিবি এটা তখন আমি ডাটাতে রান দিব, মানে তখন শো করবে। হ্যাঁ শো করবে, টেবিলে শো করবে, টেবিল লেভেলে শো করবে না, আপনি ডাটা রিটাইপ করে নিয়ে এসে পিকচার ফরম্যাটে দেখাতে হবে। হ্যাঁ এগুলো গুগল করলে আপনারা পাবেন, অ্যাভেলেবল আছে, মোর দ্যান অ্যাভেলেবল। হ্যাঁ আচ্ছা, যে কোশ্চেনটা ম্যাসিভ লেভেলে আসতেছে, কেন অ্যালোনাস এগুলো টিক দেওয়া, কেন এটা টিক দেওয়া না, তাই তো? হোয়াট ইজ অ্যালোনাস, এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে খালি থাকতেই পারে। ডাটাবেস কনস্ট্রেইন বলে একটা কথা আছে, না শুনছেন? ডাটাবেস কনস্ট্রেইন আপনাদের ভার্সিটি কোর্সগুলো ছিল। সো হোয়াট ইজ ডাটাবেস কনস্ট্রেইনস? অনেক সময় বাধা আছে। কি তারপরে নেয় না যে আমি কোনো চেঞ্জ করছিলাম এই বাইরে কাজ করতে পারবো। এক্স্যাক্টলি, মানে আইডি আছে, যদি স্ট্রিং টাইপ করি তাহলে এটা স্ট্রিং নিবে না, আইডি নিবে। মানে এটা নিবে, এটা নিবে। হ্যাঁ, মানে ব্যাপারটা আসলে এইটাই যে আপনি যখন একটা সিস্টেম নিয়ে কাজ করতেছেন, সিস্টেমের অবশ্যই কিছু বাউন্ডারি আছে, কিছু রেস্ট্রিকশন আছে, তাই না? আপনি নিজেও চাবেন কিছু রেস্ট্রিকশন আরোপ করতে। রেস্ট্রিকশনগুলো বা রুলগুলো কি রকম হতে পারে? যেমন আমি চাই না যে কেউ নেম ছাড়া স্টুডেন্ট হোক, তাহলে আপনি ডাটাবেস লেভেল থেকে এটা রেস্ট্রিক্ট করতে চাইতে পারেন যে নেম কেউ ফাঁকা দিতে পারবে না, নেম ইজ এ রিকোয়ার্ড ফিল্ড। অ্যাড্রেস নাও থাকতে পারে, অ্যাড্রেস আমি পরে জোগাড় করে নিব তার কাছ থেকে, নাম জানলে। কিন্তু নাম আমার লাগবে, নাম রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন নাম্বার আমার লাগবে, সেই ক্ষেত্রে হয়তো অ্যাড্রেস ফোন নাম্বার আমার অপশনাল ফিল্ড। ওইটা just সেক্ষেত্রে এই যে নাল কনস্ট্রেন্ট আছে, নাল কনস্ট্রেন্ট হচ্ছে যে আমি যদি এখন নাল তুলে দেই নেম এবং রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে, এর মানে হচ্ছে এগুলো এখন রিকোয়ার্ড ফিল্ড, দিতেই হবে ডাটাবেস লেভেলে। যদি আপনি না দিয়ে থাকেন ভ্যালু, abstract করছিলাম। তাহলে সে আপনাকে এক্সেপশন থ্রো করবে যে এইটা আসলে একটা রিকোয়ার্ড ফিল্ড বাট ভ্যালু দেওয়া হয়নি। বুঝা গেল? এটা হচ্ছে নাল কনস্ট্রেইন। আইডি নামে একটা ফিল্ড আমরা রাখছি, আইডি যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমার ডাটাবেসে এই কলামগুলো মিলিয়ে আসলে একটা রেকর্ড, একটা স্টুডেন্টকে বোঝায়, তাই না? এই সবগুলো মিলিয়ে তো আসলে একটা স্টুডেন্টকে বোঝাচ্ছে আমি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, আইডি। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। তো এইটা আসলে কি আমার একটা টেবিল, টেবিলের একটা রেকর্ডকে আমি ডিফাইন করলাম যে একটা রেকর্ডে কি ডাটা থাকবে, তাই নয় কি? এই টেবিলে তো থাউজেন্ডস অফ স্টুডেন্ট থাকতে পারে, বিলিয়নস অফ স্টুডেন্ট থাকতে পারে। এখন এমন কি মানে হওয়ার সম্ভাবনা নাই যে দুইটা স্টুডেন্টের নেম সেম, দুইটা স্টুডেন্টের অ্যাড্রেস সেম? আইডি কখনো চেঞ্জ কিন্তু আইডিয়া রেজিস্ট্রেশন নাম্বার যদিও ইউনিক বিজনেস দ্বারা ইমপ্লিকেটেড, বিজনেস দ্বারা ইমপ্লিকেটেড বলতে কি বোঝাচ্ছি? বিজনেস লজিক বিজনেস লজিক দ্বারা ইমপ্লিকেটেড। আপনারা অলরেডি বিজনেস লজিক কি জানেন, তাই না? না এখনো করা নাই। এই জিনিসটা কি আপনার ক্লিয়ার না এখনো? আচ্ছা, বিজনেস লজিক বলতে যেটা বোঝায় আমি যে সিস্টেম নিয়ে কাজ করতেছি, যেমন আমি এখন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছি। সো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যেই লজিক, এই প্রোডাক্টের যে লজিক, সেটাকে বলা হয় এই প্রোডাক্টের বিজনেস বিজনেস লজিক বুঝা যাচ্ছে? সো রেজিস্ট্রেশন নাম্বার তো আমার বিজনেস দ্বারা ইমপ্লিকেটেড, রেজিস্ট্রেশন নাম্বারটা আসলে ইউনিভার্সিটি দিবে, এটা তো ডাটাবেজের তারা কোনো কোন পার্ট না। সিস্টেমের রেজিস্ট্রেশন নাম্বার দিতে চাচ্ছে। এক্স্যাক্টলি। সো বুঝা যাচ্ছে কি আমি কি বোঝাতে যাচ্ছি? এমন হতে পারে যে দুইটা স্টুডেন্টকে সেম রেজিস্ট্রেশন নাম্বার শেয়ার করে দিল, এটা ইউনিভার্সিটি পলিসির ব্যাপার, ইউনিভার্সিটি পলিসি চেঞ্জ করতেই চাইতে পারে, এটা তো আমার আপনার ব্যাপার না, তাই না? সো এমন যদি হয় যে দুইটা স্টুডেন্টের ক্ষেত্রে ডাটা সেম, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন সেম, আপনি কিভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করবেন? আইডি দিয়ে মানে ধরেন আইডি নাই, ওয়ে আছে কোনো, যখনই আপনি সিলেক্ট কোয়ারি চালাবেন, ওয়্যার চালাবেন, ও সবসময় দুইটাই আসবে, আলাদা আইডেন্টিফাই করার কোনো ওয়ে কিন্তু নাই। সো ডেটাবেস লেভেলে যাতে প্রতিটা রেকর্ডকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়, এই জন্য একটা ফিল্ড রাখা হয় যেটা ফিল্ডের নাম হচ্ছে আইডেন্টিটি ফিল্ড।
যেই ফিল্ডটার দুইটা শর্ত থাকতে হবে, একটা হচ্ছে সে নাল হতে পারবে না, আর একটা হচ্ছে তাকে ইউনিক হতে হবে। এবং এই দুইটা শর্ত মিলেই যেই এইটার নামই হচ্ছে প্রাইমারি কি কনস্ট্রেন্ট। অর্থাৎ আপনি যখন কোনো একটা কলামকে আর কম্পোজিট অফ কলামকে, একটা একাধিক কলামকে বলে দেন এটা আসলে আমার প্রাইমারি কি, তার মানে হচ্ছে তারা ওই শর্তটাকে মেনটেন করে অলওয়েজ। অর্থাৎ আমি যদি এখন বলি আমার এই আইডি ফিল্ড চাবি সাইন চলে আসছে, দেখছেন? প্রাইমারি এই এইটার কারণ হচ্ছে মানে আমি প্রাইমারি কি সেট করছি আর কি। কিভাবে করছি একটু পরে বলি। যখন আমি প্রাইমারি কি তাকে বলে দিলাম, এর মানে হচ্ছে সে আসলে নাল অ্যাকসেপ্ট করবে না এবং তার ভ্যালু অবশ্যই ইউনিক হতে হবে। এবং এইটাই আসলে এই টেবিলের আইডেন্টিটি কলাম। আপনি যদি এই টেবিলে দুইটা রেকর্ডকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে চান, এই কলামের কাছে আস্ক করলে সে বলে দিবে যে এই কারণে আসলে এরা দুইটা আলাদা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। এখন এটা তো আপনি আইডেন্টিটি কলাম সেট করে দিলেন, এই আইডি ফিল্ডের ভ্যালু কে দিবে? নিচ থেকে দিবে সে। নিচ থেকে এখন কি আপনি বলে দিচ্ছেন নিচ থেকে দিবে? আপনি বলছেন এটা ইউনিক হবে, এটার মানে ভ্যালু অটো ইনক্রিমেন্ট রিকোয়ার্ড ফিল্ড হবে, তাই না? জি। কিন্তু ওই যে একটা কথা আসছে অটো ইনক্রিমেন্ট, বাট আমি ওই পোর্শনটায় আসতেছি আর কি আস্তে আস্তে, যে এখনো কিন্তু আপনি ডিফাইন করে দেন নাই। এখনো পর্যন্ত আপনি বলতেছেন আমি ভ্যালুটা দিয়ে দেবো, বাট সেই ভ্যালুটা হবে ইউনিক, তার সাথে ম্যাচিং হবে না এবং সেটা না মানে রিকোয়ার্ড ভ্যালু হবে। এটা দুই পার্সপেক্টিভে ঠিক আছে। আপনি চাইতেই পারেন যে আমি ভ্যালু দিয়ে দিব, হ্যাঁ, আবার আপনি এমনও মনে করতে পারেন যে এটা আসলে আমার মেনটেন করার কিছু না, ডাটাবেজে মেনটেন করুক, অটোমেটিক্যালি ভ্যালু সে যখন এটা রো পাবে সে অটোমেটিক্যালি ভ্যালু ইনক্রিমেন্ট করে নিবে। সো আপনি যদি অটো ইনক্রিমেন্ট দিতে চান, এটাকে এনেবল করতে চান, সেক্ষেত্রে এই কলামে ক্লিক করলে দেখবেন যে নিচে কলাম প্রপার্টি সেকশন আছে এবং সেখানে আইডেন্টিটি স্পেসিফিকেশন একটা এরিয়া আছে। আইডেন্টিটি স্পেসিফিকেশন এখানে অনেকে প্রথম লেভেলে অনেক কিছু করতে চান, কিছুই করতে পারবেন না। এখানে যেটা আছে এক্সপ্যান্ড একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে দেখবেন ইজ আইডেন্টিটি বলে একটা কথা আছে, এটা ইয়েস করে দিবেন, তাহলে দেখবেন উপরেটা ইয়েস হয়ে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। সো যেই কলামটা আপনি আইডেন্টিটি এনেবল করতে চান সেই কলামে ক্লিক করবেন, কলাম প্রপার্টিজে আসবেন, আইডেন্টিটি স্পেসিফিকেশন সেকশনে আসবেন, সেখানে এক্সপ্যান্ড বাটনে ক্লিক করে ইজ আইডেন্টিটি ট্রু করে দিবেন। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আইডেন্টিটি সিট এবং আইডেন্টিটি ইনক্রিমেন্ট দুইটা কথা আছে। আইডেন্টিটি সিট মানে কি? শুরু হবে সিট মানে বিস, মানে যেখান থেকে আসলে এই ডাটাবেজের স্টার। মানে এই টেবিলের ক্ষেত্রে আপনি কাউন্ট স্টার্ট শুরু করতে চান, আর এই কলামের কাউন্ট স্টার্ট শুরু করতে চান, সেটা আসলে 1 দেওয়া আছে। ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে সে বাড়বে। আপনি যদি এখানে 50 দেন তাহলে প্রথম ভ্যালু হবে 1, পরের ভ্যালু হবে 50, তারপরের ভ্যালু হবে 100, এভাবে করে বাড়তে থাকবে। এটা আসলে আপনি ডিটারমাইন করবেন আপনি কি দিতে চান, যতক্ষণ না এই ইন্টিজার রেঞ্জে সে কভার করে। ইন্টিজার রেঞ্জ থেকে বেশি হয়ে গেলে উল্টাপাল্টা ভ্যালু দেওয়া শুরু করবে। আর সিটটাও তো যদি দেখি যে আমার এক্সিস্টিং হয়তো সাপোজ 872 পর্যন্ত আছে, আমি এখানে যদি পরের পরবর্তী থেকে যদি আপনি আইডেন্টিটি ইনক্রিমেন্ট এনেবল করতে চান আপনি দিয়ে দিতে পারেন। ভাইয়া এক্ষেত্রে আমার একটা কোশ্চেন যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট দিলে মাঝে মাঝে এলোমেলো ভ্যালু দেয়। আমি যদি আমার একটা ডেটা মুছে দিই, সে কিন্তু ওই যেমন আমি 3 নম্বর ডেটাটা মুছে দিলাম, সে কিন্তু ওটাকে 4 নম্বরটাকে কিন্তু 3 নম্বর বানাবে না, সে কিন্তু 4 নম্বরটাকে 4 নম্বরই রাখবে, অথচ আমার 3 নম্বর ভ্যালু কিন্তু আর নাই। এটা কেন করে তাই তো? হ্যাঁ, আর উল্টাপাল্টা ভ্যালু দেয়, অনেকগুলো এলোমেলো ভ্যালু আসে আচ্ছা অটো ইনক্রিমেন্টটা। ঠিক আছে, এটা নিয়ে কথাবার্তা বলবো, আপনি একটু মাথায় রাখেন। আপনি একটা কোশ্চেন করছিলেন কি জানো, এটা কি আপনি অ্যানসার পাইছিলেন প্রথমে? না, এখন আসেনি। সেটা হচ্ছে টেবিল আমরা ক্রিয়েট করার বলে ওটা এডিট করা যায় না পরে। আচ্ছা ওকে, আমরা নোট করতে পারতাম, বলেন। নোট করতে পারতাম আমি ওখানটা কিছু করি। এই যে বললো না এটা দিয়ে ইমেজ করে এটা করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন ওনার একটা কোশ্চেন ছিল, অনেক সময় যেটা হয় অনেকের ক্ষেত্রে ফেস করবেন, এটা করবেনই, যখন আপনার বাসায় ডাটাবেজ ইঞ্জিন দিবেন দেখবেন যে একটা টেবিলে একটা কলাম অ্যাড করছেন, পরবর্তী আরেকটা কলাম অ্যাড করতে গেলে সে বলতেছে যে সে আপনাকে দিবে না, ইটস প্রিভেন্টিং ইউ ফ্রম এনি কাইন্ড অফ চেঞ্জেস, এরকম একটা মেসেজ দিবে। তো এইটা যাওয়ার মূল কারণ হচ্ছে, আমি আপনাকে দেখাই, আপনার একটা টুলসে যাবেন,
অপশনস ডিজাইনার্সে যাবেন, এখানে দেখবেন প্রিভেন্ট সেভিং চেঞ্জেস দ্যাট রিকোয়ার টেবিল রিক্রিয়েশন, এরকম একটা টিক দেওয়া থাকবে আপনার সিস্টেমে। যদি এই ধরনের এরর দেয় আপনার সিস্টেমে দেখবেন দেওয়া আছে, ঠিক আছে? যদি এই ধরনের এরর দেওয়া থাকলে মানে হচ্ছে সে যে কোনো ধরনের টেবিল রিক্রিয়েশন আর টেবিল নতুন করে রিক্রিয়েট হচ্ছে সেটা সে প্রিভেন্ট করতেছে। এটা যদি টিক দেওয়া থাকে সে সেটা করতে দেবে না, আমাকে এই টিকটা তুলে দিয়ে ওকে করতে হবে, তাহলে সে করতে দিবে আপনি যেটা চান। অ্যানসার পাইছেন? হ্যাঁ, এটা আমার এই টুলসেরই সমস্যা। ওকে, যে পোরশনে ছিলাম আবারও আসি, ব্যাক করি, অনেক দিকে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। সো আবারও ব্যাক করি, সেটা হচ্ছে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে প্রাইমারিলি টেবিল ক্রিয়েট, ডেটাবেস ক্রিয়েট করছিলাম, তারপরে টেবিল ক্রিয়েট করছি, টেবিলের কলামগুলো ডিফাইন করে দিছি, ডিফাইন করে দেওয়ার পরে এখন আমরা একটা আইডি ফিল্ড নিছি। কেন আইডি ফিল্ড নিছি সেটা কিন্তু আমি এইমাত্র এক্সপ্লেইন করছি, ফর আইডেন্টিটি অফ এভরি রেকর্ড, তাই না? দেন আমরা কি করছি, অটো ইনক্রিমেন্টটা এনেবল করে দিছি আর প্রাইমারি কি কনস্ট্যান্ট বসাই দিছি, এইটুকুই। জি, ওকে, নেক্সট পোরশনে আসেন, এটা সেভ করে দিলাম। সো আমি যদি বলি যে আমি অটো ইনক্রিমেন্ট এনেবল করে দিয়েছি, তার মানে হচ্ছে এইটা মেইনটেইনের দায়িত্ব এখন আর আমার না, এটা ডাটাবেস মেইনটেইন করবে। ইভেন এই আইডি ফিল্ডে ডাটাও আমি দিব না এখন থেকে, দিব কি? না, দরকার নাই আমার, কারণ এটা ডাটাবেসে মেইনটেইন করবে। সেক্ষেত্রে আপনি যখন ইনসার্ট ইনটু স্টুডেন্টস ভ্যালুজ দিবেন, আপনি আইডি ফিল্ড কাউন্টের বাইরে রেখে ভ্যালুগুলো দিতে থাকবেন। অর্ডারিং করবেন কোথা থেকে? নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন। আইডি আর আপনার কাউন্টের ভিতরে নাই, কারণ আইডি আপনার দেওয়ার কিছু নাই। ও নিজে বুঝে নেবে যে এটা আসলে ইউজার দিবেন, এটা আমার নিজের ইনক্রিমেন্ট করে নিতে হবে। আপনি যদি এখন ওইখানে ভ্যালু দেন জোর করে, সে বলবে যে ভাইয়া আপনি তো দিছেন, আমার অটো ইনক্রিমেন্ট করতে দিছেন, আপনি আবার ভ্যালু দিতে যাচ্ছেন কেন? সে তখন আপনাকে রেস্ট্রিক্ট করবে, বুঝা যাচ্ছে? প্রথম পোরশন ইনসার্ট কোয়েরি, যেটা আমরা ওইখানে দেখছিলাম, এখন সেটা আমরা এখানে করব। সো দুই ধরনের ইনসার্ট বলছিলাম, তাই না? ইনসার্ট ইনটু টেবিল নেম স্টুডেন্টস, দেন ভ্যালুজ, কি কি ভ্যালু আছে? নেম, তারপরে সো নেম দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কি রেজিস্ট্রেশন নাম্বার ছিল আমি ঠিক ভুলে গেছি। ওকে, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, আমি কিন্তু টেবিল ক্রিয়েট করছি বাট এখনো আসে নাই। অনেকের ক্ষেত্রে এটা হবে, আসবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রাইট ক্লিক করে একবার রিফ্রেশ করে নেবেন, তাহলে দেখবেন চলে আসছে। এখন আমি যে টেবিলটা ক্রিয়েট করছি সেই টেবিলের আমি আবার ডিজাইনার ভিউতে যাইতে যাচ্ছি। কেন যাইতে যাচ্ছি বলেন তো? কলামের অর্ডার ভুলে গেছি, তাই না? সো ডিজাইন, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন, আইডি। সো টেবিলে রাইট ক্লিক করছি, ডিজাইন, এটা হচ্ছে আমার সেই ডিজাইন ভিউ। সো নেম, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সরি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন, তাই তো? ফোন অবশ্যই কত ডিজিটের ভিতরে হতে হবে? 11 ডিজিট। এর বেশি হলে সে এক্সেপশন দিবে। আপাতত এটুকু রাখি। সো এক্সিকিউট করলাম, ডাটাবেস থেকে আমার কাছে একটা মেসেজ আসছে, খেয়াল করেন, অন রোজ অ্যাফেক্টেড। এইটা কিন্তু ডাটাবেস আমাকে মেসেজ দিচ্ছে, আমার সাথে কমিউনিকেট করতেছে এখন, তাই নয় কি? আমি ডাটাবেসের সাথে কমিউনিকেট করছি কোয়ারি থ্রুতে, ডাটাবেস আমার সাথে কমিউনিকেট করতেছে, ওকে ফাইন, আমি একটা রো কিন্তু অ্যাফেক্ট করে ফেলছি। সো কোন আসলে সে রো অ্যাফেক্ট করছে কিনা সেটা আমি এখন কিভাবে বুঝবো? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এই যে, এবং দেখেন আইডিতে কিন্তু সে এক দিয়ে দিচ্ছে, তাই না? এক বসাই দিচ্ছে না? আমি জাস্ট কলাম অর্ডারিংটা ঠিক করে দিই, করে দিচ্ছি। আরেকটা আমাদের অ্যাপ্রোচ ছিল ইনসার্টের, মনে আছে কিনা আপনাদের? ইনসার্ট ইনটু
স্টুডেন্টস, দেন আমি কোথায় কোথায় ভ্যালু দিতে চাই, ধরেন আমি নেম আর রেজিস্ট্রেশন নাম্বারে দিতে চাই, আর কোথাও দিতে চাই না। কারণ কি, অ্যাড্রেস আর ফোন আমাদের রিকোয়ার্ড না, নাল অ্যাকসেপ্ট করে। সো আমি এই দুইটাই দিলে ওই দুইটাই বাই ডিফল্ট নাল নিয়ে নেবে। বুঝা যাচ্ছে কি? আপনি যদি এখন ফিল করেন না আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব না, আপনাদের মাইট দেবে, বলবে এক্সেপশন দিবে যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিছেন অ্যাজ এ রিকোয়ার্ড ফিল্ড, বাট আপনি এটা দেন নাই, ভ্যালু দেন নাই, আমি নিতে পারবো না, সে টোটালি ডিনাই করবে। আরেকটা আবারও বলি, যখন আপনি কলাম স্পেসিফাই করবেন তখন আপনি সিঙ্গেল কোটেশন দিতে যাবেন না, ঠিক আছে? তো এখন যেহেতু আমি দুইটা কলাম দিছি, আমি ভ্যালু দিব কয়টা? দুইটা। সো এখানেও বলছে অনরোজ এফেক্টেড। সো আমাদের আলটিমেট যদি আমরা এখন দেখি, এখানে দেখেন নাল চলে আসছে, কারণ এগুলো আমার রিকোয়ার্ড ফিল্ড ছিল না। আমি জাস্ট আরো একটা ডাটা দেই, ধরেন আপনি নেম আর ফোন সিলেক্ট করলেন, এই দুইটা জাস্ট দিতে চান, কি ঘটে আমরা জাস্ট একটু দেখি, এক্সেপশন ঘটায় দেখি, তাই না? ওকে, তো রান করা ট্রাই করি। সে বলতেছে দেখেন মেসেজ দিছে, মেসেজগুলো পড়াও কিন্তু জরুরি। আমরা সাধারণত যেটা করি, মেসেজ বক্স আসলে ইয়েস নো, ইয়েস, এরর আসলে ক্লোজ, তাই না? কিন্তু আসলে আপনি যত বেশি সিস্টেমের থ্রো এক্সেপশনগুলো পড়বেন এবং সেগুলো রিজলভ করবেন, তত বেশি আপনি লার্নিং করবেন। কারণ এই এক্সেপশনগুলো আসলে সেই মেসেজ যে তার প্রবলেমের আসলে কারণটা কি সে বলতেছে আপনাকে। এখন আপনি যদি সেটা ইগনোর করেন, অনেকটা সেই ডাক্তারের মতো অবস্থা হবে যে ডাক্তারকে বলছে আমার পেটে ব্যথা, তার দাঁত তুলে ফেলছে। সো আপনি ওরকম করবেন, প্রথমে মানে সিস্টেম বলতেছে আমার পেটে ব্যথা, আপনি দাঁত তুলে ফেলছেন আগে, তারপর দেখলেন না ঠিক আছে দাঁত লাগাই আবার পেটের অপারেশন করতে যাই। আমরা কিন্তু তাই করি, অ্যাডাক বেসিসে করি কিনা? জি। একটা এরর আসছে, এরর দেখলাম না, আচ্ছা এটা করে দেখি তো হইছে, ও আই এম দ্য জিনিয়াস, আর না হইলে আবার ট্রাই করি, এইভাবে ট্রাই করি, এইভাবে ট্রাই করি, তাই না? অ্যাডক বেসিসে। বাট আপনি যদি একবার এরর মেসেজটা পড়তেন, আপনি কিন্তু বুঝতে পারতেন ও আচ্ছা এই প্রবলেমের কারণে এটা হয়েছে। যেমন এইখানে দেখেন সে খুব ক্লিয়ারলি কিন্তু বলছে ক্যানট ইনসার্ট দ্য ভ্যালু নাল ইনটু কলাম রেজিস্ট্রেশন নাম্বার টেবিল অমুক টেবিল কলাম ডাজ নট অ্যালো নালস ইনসার্ট ফেল। সে কিন্তু খুব সুন্দর করে আপনাকে মেসেজটা দিয়েছে, কিন্তু দেখতে আপনার কাছে বিচ্ছিরি লাগতেছে যেন আপনি পড়েন না। সো রেজিস্ট্রেশন নাম্বারে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ওকে? একটা জিনিস খেয়াল করেন, আমার আইডি কত আসছে? 4 1 2 3 কই? আমি কোনো কিছু কিন্তু মুছি নাই, বাট একটা আইডি মিসিং আছে। আইডি নিয়ে আরেকটু পরে কথা বলি, আরো একটু ডিটেল লেভেলে পরে আসি। বাট আপনি জাস্ট এগুলো নোট মানে ব্রেইনে নোট রাখেন যে আসলে কি কি হচ্ছে। আমি জাস্ট এগুলো আপনাদের অবজার্ভ করাচ্ছি, তারপরে আমি পরে বলতেছি আসলে কি কি হবে।
আমাদের কি কি দেখা হয়েছে, ইনসার্ট দেখছি, সিলেক্ট দেখছি, তাই না? এখন আপডেটের কাজটা একটু দেখে নেই কিভাবে আপনি, সবই সেম। আমি আপনাদের এতক্ষণ এই W3 স্কুলে যা যা বলছি এখানেও কোয়ারি লেভেলে যদি বলেন সেম, আপনার যদি কোনো কনফিউশন হয় আপনি W3 স্কুলে কোয়ারি একবার রিভিউ করে আসতে পারেন। সো আমাদের মিসিং আছে এই যে এই ব্যক্তির ক্ষেত্রে অ্যাড্রেস নাই। সে আমাকে বললো যে না আমার অ্যাড্রেস হচ্ছে নাই ডাটাবেজে, আপনি আমার অ্যাড্রেসটা আপডেট করে দেন, আমার অ্যাড্রেস আসলে রাজশাহী। সো আমি এখন ওই আপডেট অপারেশন লিখতেছি, আপডেট স্টুডেন্টস, দেন সেট, কি সেট করতে যাচ্ছি, অ্যাড্রেস, এবং অ্যাড্রেসের ভ্যালু কি দিচ্ছি, রাজশাহী। এখন যদি রান করি কি হবে, তাই না? সো আমাকে অবশ্যই ওয়্যার লিখতে হবে, ওয়্যার আইডি ইকুয়াল টু 2। কিন্তু সাধারণত যেহেতু সে হচ্ছে আমার সিস্টেমের ইউজার না, সে আসলে আমার স্টুডেন্ট, সে জানে যার তার হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা, তাই না? সে বলবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার অমুক, আপনি আমার অ্যাড্রেসটা আপডেট করে দেন। আমি তার রেজিস্ট্রেশন নাম্বার ধরেই বললাম যে এই রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্টের অ্যাড্রেসটা রাজশাহী করে দেওয়া হোক, এবং পরবর্তীতে আমি কনফার্ম হচ্ছি। এই যে রাজশাহী চলে আসছে। আপডেট গেল, এবং এখন আসেন ডিলিটের ক্ষেত্রে একটু দেখি। হ্যাঁ, সো আমি ধরে নিচ্ছি সুমন কুমার, ইনি মেবি চলে গেছেন, ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছেন। সো তাকে আর ডাটাবেজে রাখার আমি প্রয়োজন, অথবা এই স্টুডেন্ট কোনো একটা অকারেন্স ঘটাইছেন যার কারণে তাকে রাস্টিকেট করা হয়েছে। কথার কথা, কেন এই কথা বলতেছি একটু পরে বলতেছি। সো আমি এখানে যেহেতু আমার ডাটাবেজে তাকে রাখতে চাই না, আমি লিখছি ডিলিট ফ্রম স্টুডেন্টস ওয়্যার আইডি ইকুয়াল টু 4, তাই না? 4 নম্বর স্টুডেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু 003, একই কথা। তাকে আমি মুছে দিছি আমার ডাটাবেস থেকে। সো আমার ডাটাবেসে এখন কি অবস্থা একটু দেখে আসি। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, 1 আর 2 আছে, তাই না? এখন যদি আমি ডাটাবেসে কোনো স্টুডেন্ট আর একজন আসছে, নতুন অ্যাডমিন হচ্ছে, তাকে আমি ডাটাবেসে নিয়ে নিচ্ছি। এবং তাকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি 003। আমার তো দিতে কোনো সমস্যা নাই, যেহেতু আমার দুইটা স্টুডেন্ট নাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতেছি। তো 003 চিটাগাং, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কিছু একটা 1 2 3 4। সো আমি যদি এখন দেখি, এখন আসছে কত আইডি 5। তো আপনাদের একজনের কোশ্চেন ছিল এরকম যে আইডি আসলে মানে উল্টাপাল্টা আইডি ক্রিয়েট হয়, বা অনেক সময় ভুলভাল আইডি ক্রিয়েট হচ্ছে। একটা ঘটছিল কখন, যখন আমরা এক্সেপশন খাইছি তখন একটা আইডি মিসিং হয়েছে, আর এখন ডিলিট করছি, 4 নাম্বার ডিলিট করছি, বাট আমার আইডি সিরিয়াল হচ্ছে 1 2, তারপরে আসে 5, যেটা দেখতে অকওয়ার্ড লাগতেছে। বাট অবশ্যই এটা এক্সপ্লানেশন আছে। এক্সপ্লানেশন হচ্ছে এটা, অনেকে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে এই যে আইডি ফিল্ডটাকে, আইডেন্টি ফিল্ডটাকে, এটাকে আমরা চিন্তা করি অ্যাজ এ সিরিয়াল ফিল্ড হিসাবে। এটা কিন্তু ডাটাবেজের সিরিয়ালাইজেশন, মানে সিরিয়াল করা এটা পারপাস না, রেসপন্সিবিলিটি না। অনেকে এটা ভুল করেন যে সিরিয়াল, এটা আসলে সিরিয়াল মেনটেন করে দিবে, 1 2 3 সিরিয়াল করে দিবে। দিস ইজ নট ইটস পারপাস। এটার পারপাস ফুললি ডিফারেন্ট। প্রতিটা রেকর্ডের আইডেন্টিটি ইনশিওর করা, প্রতিটা রেকর্ড, ওয়েদার ইট ইজ এক্সিস্ট অর নট, ডাটাবেজে ছিল সেটারও আইডেন্টিটি কিন্তু সে ধরে রাখতেছে। ডাটাবেজ ছিল এখন নাই, তারও তো একটা আইডেন্টিটি ছিল। বলেন। আচ্ছা, এখানে আমরা আইডিটা ডেটা দিচ্ছি ইন্টিজার। এরকম যদি কোনো প্রোগ্রাম থাকে যে টেবিলটা বারবার আপডেট করতে বারবার ডিলিট করতে, তাহলে তো র্যান্ডমলি এরকম জেনারেট করতে পারবে। একটা পর্যায়ে যে ইন্টিজারের যে রেঞ্জ আছে, রেঞ্জ তো ওভারফ্লো করতে পারে। তখন আপনি বিগিন দিয়ে দেন,
বিগিন বলে একটা আছে লং টাইপের বড় লেভেল আচ্ছা, আচ্ছা, begin, begin দিতে পারে। আচ্ছা, আমরা কি ফ্রি বা ওই যে এগুলো আনতে পারবো? সরি ওখানে যে না আনতে পারবেন না। আইডেন্টিটি যতক্ষণ আপনি এনাবল রাখবেন ততক্ষণ এটা কাজ করবে না। আপনার কোশ্চেনের অ্যান্সার তো পাইছেন না? ওকে, যেখানে ছিলাম আমি একটু বলি মানে কেন এই ঘটনাগুলো ঘটে। আমি কি বলছিলাম, 3 নাম্বার স্টুডেন্ট যিনি ছিলেন, 3 নাম্বার স্টুডেন্ট আমার এই সিস্টেম থেকে আউট হয়ে গেছে। সাপোজ ফর সাম ইলিগাল পারপাস অর সে রাস্টিকেট হয়েছে। এখন আমার স্টুডেন্টের ডাটাবেস কোনটা? এইটা, তাই না? সিস্টেম ইনফরমেশন ডাটাবেস এইটা। বাইরের যারা আছে তারা আমার স্টুডেন্টগুলোকে কিভাবে চিনবে? এই আইডি থ্রু দিয়ে। তার মানে ধরেন বাইরের কেউ একজন আমার স্টুডেন্টকে চেনে কি দিয়ে? নাম্বার দিয়ে 1 2 3 এইভাবে চেনে। আপনি ডাটাবেসের পার্সপেক্টিভে চিন্তা করেন, টেবিলের পার্সপেক্টিভে চিন্তা করেন। সো অন্যান্য টেবিলে আমার স্টুডেন্টটা কি হিসাবে আছে? ওই যে যেটা রাস্টিকেট হয়েছে 3 নাম্বার। সো কথার কথা সে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাট সে কোন একটা অকারেন্স ঘটেছে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। তো সেইখানে ডাটাবেস, আমি জাস্ট ঘটনাটা বলতেছি। সো সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ডাটাবেসে আইডেন্টিফাই হয়েছে যে 3 নাম্বার স্টুডেন্ট একটা ব্যাড স্টুডেন্ট আইডেন্টিফাই হয়েছে। এখন যদি সে এই ডাটাবেসে এসে 3 নাম্বার পায়, যাকে পাবে সেই খারাপ। যে আইডিটা পাবে সেই আইডিটাই খারাপ 3 নাম্বার। সেখানে যদি এখন 3 নাম্বার আমি ফিল আপ করতাম আইডি লেভেলে, কি হইতো? এখন এইমাত্র স্টুডেন্ট হয়েছে, সে কিচ্ছু জানে না, তারে ধরে নিয়ে যেতে আবার, তাই না? সো প্রবলেম আসলে এখানে। অর্থাৎ মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক ধরনের উদাহরণ তৈরি হতে পারে, ঠিক আছে? অর্থাৎ ইন্টিগ্রিটি নষ্ট হয় ডাটাবেসে। ডাটাবেসের আর একটা গোল কিন্তু ইন্টিগ্রিটি বজায় রাখা, সব জায়গায় সমান রাখা, ডাটার ইন্টিগ্রিটি রাখা। সো বেটার অ্যাপ্রোচ হচ্ছে 3টা দরকার নেই আমার। 5 এখন এই মাত্র স্টুডেন্ট ঢুকছে 5 নাম্বার, এই ডাটাবেস থেকেই তো তার শুরু। সো 5 নাম্বার সবাই ইউজ করবে, আমার তো নতুন করে কোনো কিছু রিফিল করা দরকার নেই। একটা এক্সেপশন খাইছে, আপনি কোনো একটা ইনসার্ট অপারেশন করতে গেছেন ডাটাবেসে, এক্সেপশন আসছে, এই যে একটা উদাহরণ দেখাইলাম, এক্সেপশন আসছে। এখন ওই সময় ডাটাবেস কিন্তু ডাটা ক্রিয়েট করে, প্রথমে ক্রিয়েট করে দেখে এক্সেপশন হয়েছে, তারপর সে ডাটাগুলা রোল ব্যাক করে দেয়, ট্রানজ্যাকশন লেভেল রোল ব্যাক করে দিছে। তার মানে সেটা ডাটা ইনসার্ট করছিল, সে আবার ডিলিটও করে দিচ্ছে। এই যে এটা তার ভিতরের ক্ষেত্রে হয়েছে। আমরা আলটিমেটলি দেখছি যে মাঝখানে একটা আইডি মিসিং। সো ডাটাবেসের কাছে কিন্তু নোটিশ আছে যে আমি এত এত আইডিতে ঝামেলা পাকাইছি, এত এত আইডি আমার মুছে গেছে। সো যেগুলা গেছে সেগুলা এইভাবেই মেনটেন হওয়াটাই রাইট অ্যাপ্রোচ। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার ম্যানুয়ালি মেনটেন করতে চাইতে পারেন, এটাও আপনি আপনার ম্যানুয়ালি, তখন আপনাকে অন্যান্য টেবিলে ইনশিওর করতে হবে যে এই 3 নাম্বার আমি মুছে ফেলছি, এই 3 নাম্বার যেন অন্য কোথাও না থাকে। 3 নাম্বার ফিরিয়ে আনা যাবে না? না, ফিরে আনার কোনো ওয়ে নাই, আনডু বলে কোনো অপশন নাই। একবার এফেক্ট হওয়ার পরে আপনি কান্নাকাটি করলেও ডাটাবেস আপনার ব্যাক দিবে না। আপনার ব্যাকআপ রাখতে হবে, ব্যাকআপ থাকলে তখন আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। কিন্তু ডাটাবেসে একবার এফেক্ট করার পরে আনডু বলে কোনো অপশন নাই। তবে আমি 1 2 3 চাই, এভাবেই চাই। তখন এইভাবে যদি চান তাহলে আইডেন্টিটি ইনসারশন বন্ধ রাখতে হবে, অটো ইনক্রিমেন্টে চালা যাবে না আপনার। মানে আপনি তো এই অটো ইনক্রিমেন্ট যেভাবে চলে সেভাবে আপনি চাচ্ছেন না, তার মানে আপনার নিজের মেকানিজমে চলতে হবে, তার মানে ম্যানুয়াল প্রসেসে আপনাকে আগাইতে হবে, অথবা আইডেন্টিটি রিসেট করে দিতে হবে। অর্থাৎ এই ডাটাগুলো আপনার ব্যাকআপ রেখে আইডেন্টিটি এই টেবিলে রিসেট করে দিতে হবে, যে আবার অন থেকে শুরু করতে হবে, অন থেকে শুরু করে আবার ডাটাগুলো ইনসার্ট করে দিতে হবে, 3 থেকে শুরু করতে হবে। অনেকটা ওরকম। অর্থাৎ আপনি আবার আইডেন্টিটি রিসেট করে দিতে হবে, এই টেবিলে সব ডাটা মুছে দিয়ে আইডেন্টিটি রিসেট করে দিলাম, আবার নতুন থেকে শুরু হবে এখানে সবকিছু। আপনি আবার ডাটাগুলো আবার ইনসার্ট কোয়ারির মাধ্যমে সবগুলো ইনসার্ট করাই দিলেন, আবার দেখুন 1 2 3 করে আসতেছে। এরকম সিস্টেম নাই যে ডাটাবেস থেকে ডাটা ডিলিট হয়ে গেল, ওটা একটা ডিক্রিমেন্ট হবে, 1 ডিক্রিমেন্ট হবে। না, এটা আপনার প্রসেসের ভিতরে না, এটা ডাটাবেসের প্রসেস। তো ওইটা নিয়ে মাথা ঘামানো আমাদের কোনো মানে শুধু টাইম ওয়েস্ট। ভাবতে পারেন, ভাবতে ভালো লাগবে, কিন্তু আসলে কোনো কাজে দিবে না। এই রিসেট করার কি আলাদা কোনো কমান্ড আছে? বলেন, রিসেট করার কি আলাদা কোনো কমান্ড? সরি, রিসেট করতে চাই কি? হ্যাঁ। কমান্ড দিয়ে করতে হবে? হ্যাঁ, রিসেট করতে চাইলে কমান্ড মানে আলাদা কমান্ড আছে, যে আপনি আইডেন্টিটি রিসেট করতে চান কমান্ড দিয়ে রিসেট করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো এই জাস্ট গুগলে সার্চ দেন আইডেন্টিটি রিসেট বলেই, আইডেন্টিটি রিসেটই আছে এটা না। সো
সো মোটামুটি আমরা যে জিনিসগুলো কভার করছি সেটা হচ্ছে W3 স্কুলে ক্রুড অপারেশন এবং এসকিউএল সার্ভার বলেন। টেবিলের নাম চেঞ্জ করে দেবো। টেবিলের নাম চেঞ্জ করতে পারবেন আপডেট টেবিল মানে এটা আপনি যদি চান কোয়ারি লেভেলে করতে চাইলে করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে চাইলে করতে পারবেন। আচ্ছা, যেই পোর্শনগুলো নিয়ে আমরা আলোচনা করছি W3 স্কুলে কিভাবে আপনি ক্রুড অপারেশন চালাইছেন সেটা আমরা দেখছি, বাট সেটার ইমপ্লিমেন্টেশন এসে আমরা এখন কোথায় করছি? এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। আপনাদের কি ব্রেক দিবে এখন? ওকে, সো এখানে ক্রুড অপারেশনটা দেখছি। এরপরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে সি শার্প না, ওয়েব ফর্মে, সি শার্পের মাধ্যমেই করবো আর কি। ওয়েব ফর্মে কিভাবে একটা ইনসার্ট করা যায়, স্টুডেন্ট ইনসার্ট ডাটাবেজে করা এবং সেটা দেখা। ওকে, ঠিক আছে, আপনার ব্রেকে যান। কেটে দাও, কেটে দিয়ে